আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসছি, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। অলরেডি আমাদের শিখো চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু এই সেকেন্ড পেপারের উপর টোটাল 11টা অধ্যায়ের উপর একটা বিস্তারিত ক্লাস, 5 ঘন্টা 5 ঘন্টা প্লাস ক্লাস আমরা সিকিউ প্লাস প্রতিটা চ্যাপ্টার থেকে মেইন মেইন সূত্রগুলো, আইডিয়াগুলোর উপর ভিত্তি করে অলরেডি আপলোড করা হয়ে গেছে। এই ক্লাসটা হচ্ছে এমসিকিউর উপর বেস করে আমাদের এই সেকেন্ড পেপারে যতগুলো চ্যাপ্টার আছে তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বাছাই করা, যেন আমরা এমসিকিউ পরীক্ষা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। সো চলেন আমরা দেরি না করে আমাদের শুরু করে দিই। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে থার্মোডায়নামিক্স। আমরা থার্মোডায়নামিক্সের এমসিকিউ দিয়ে প্রথমে ইনশাল্লাহ শুরু করতেছি। প্রথম এমসিকিউ, পানি তড়িৎবিন্দুর উপর ভিত্তি করে বরফ বিন্দুর তাপমাত্রা। এইটা একটা কনফিউশন, 273.15 দিব নাকি 16 দিব। সো 15 ম্যাক্সিমাম বইতে সাজেস্ট করে, সো 15 দেওয়াটা বেটার। তারপর আছে কি, তারপর আছে হচ্ছে তিনটি সিস্টেম তাপের সমস্যা থাকলে তাদের নিয়ে কোন রাশিটি একই হয়। অবশ্যই তাপমাত্রা সবার জন্য সেম হবে। তারপর বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যাবে, এটা -40 ডিগ্রি সেলসিয়াস হবে, এই যে -40 ডিগ্রি সেলসিয়াস। কোন সিস্টেম পরিবেশ থেকে এত জুল তাপ শোষণ করায়, তার অর্থ এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে ডেল কিউ দেওয়া। একই অন্তঃস্থ শক্তি এত জুল বৃদ্ধি পায়, তাহলে ডেল ইউ দেওয়া। পরিবেশের তাহলে বলছে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ কত, তাহলে 800 থেকে যদি 500 বাদ দিই 300 জুল হওয়ার কথা। 4 নাম্বারটা হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয় যদি আপনি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় যান, প্রচন্ড স্পিডে কাজটা ঘটে যাবে, বাইরে থেকে তাপ আসার সুযোগ পাবে না। তারপর বলছে যে আপনার দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এসি লেখো এবি লেখো অপেক্ষা কত গুণ খাড়া। মানে এইটা আসলে দেওয়াটা উচিত হয় না, বেসিক্যালি হচ্ছে এইটা সমস্য রেখার তুলনায় রুদ্ধতাপীয় রেখা কত গুণ খাড়া সেটা বোঝানো হচ্ছে। আমরা জানি এটা হচ্ছে গামা গুণ, অর্থাৎ 1.4 গুণ হবে। সো আমরা এরপর যদি দেখি ওজোন গ্যাসের জন্য গামার মান কত, ওজোন তো 3 পরমাণু বিশিষ্ট গ্যাস, তাহলে এটার জন্য অবশ্যই 1.33 হওয়া উচিত। তারপর দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া। ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ, এটা কি প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী, এটা অবশ্যই অপ্রত্যাবর্তী, এটাকে উল্টাইলে আগের জিনিসটা ফেরত আসবে না। তারপর বলছে এত মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষে পানি তাপমাত্রার পার্থক্য কত হবে। সো এই যে আমরা এইটা জানি, এম জি এইচ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, তাহলে এম এম কাটাটি চলে যাবে, জি জানি এইচ হচ্ছে 500, এস জানি 4200, ডেল থিটা চলে আসবে, এই হচ্ছে ডেল থিটা। তারপর বলছে এত তাপমাত্রার কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো, সমপরিমাণ হঠাৎ প্রসারিত করে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু করি। আমাদের ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, কোনো গ্যাস নির্দিষ্ট গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো। আচ্ছা, সমপরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তাহলে ফার্স্টে আয়তন দ্বিগুণ করার পর আহ, আয়তন দ্বিগুণ করা হইলো। আচ্ছা ঠিক আছে, হঠাৎ প্রসারিত করা মানে কি, হঠাৎ প্রসারিত করার অর্থ হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপনার সমপরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে যদি চূড়ান্ত তাপমাত্রা কত হবে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তাহলে T1 V1 T2 V2। তাহলে T1 ছিল 87.23, তার মানে হচ্ছে 87.23 প্লাস 273 ইন্টু V1/V2। সো আয়তন দ্বিগুণ করা হলো, V1 ডিভাইডেড বাই 2V টু দি পাওয়ার 0.4। কিছু না বললে আমরা হচ্ছে কি দ্বিপরমাণু গ্যাস চিন্তা করে নিব, ইজ ইকুয়ালস টু T2। এখান থেকে T2টা আসবে, আমরা দেখি T2টা কত আসে। সো 87.23 প্লাস 273 ইন্টু 0.5 টু দি পাওয়ার 0.4। ওকে, টি টু আসছে 273, দ্যাট মিনস 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপরমাণু গ্যাসের চাপ এত পার্সেন্ট বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত পার্সেন্ট কমবে। সো এইটা আমরা একটু এইভাবে মাথায় রাখবো যে আপনি তো জানেন ডিডি ভি অফ পি ইজ ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি, তাই না, এই জিনিসটা আপনি জানেন। তাহলে আপনার রুদ্ধতাপ প্রক্রিয়ায় গামা দেওয়া আছে মানে 1.4। এখন আপনি এইটা বলতে পারেন কিনা ভাইয়া, যে ভাইয়া ডিপি বাই পি ইজ ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু ডিভি বাই ভি, তাই না। এখন দেখেন আপনাকে বলছে কি চাপ 5% বৃদ্ধি করেছে, তার মানে এইটা হচ্ছে 0.5, এইটাকে যদি আমি ভাগ দিই -1.4, তাহলে আমি ডিভি বাই ভি পাওয়া যাবে। তাহলে আয়তন কত পার্সেন্ট কমবে এখান থেকে বের হয়ে যাবে, 0.5কে আমরা ভাগ দিব 1.4 দিয়ে,
তাহলে চলে আসে হচ্ছে 0.357, দ্যাট মিন 0.36%। এখান থেকে আমরা এটা পেয়ে যাব। একটি জলপ্রপাত এত মিটার উঁচু, সো আমরা এইটা করছি, এটা অলরেডি হয়ে গেছে আমাদের, এমএস ডেল থিটা দিয়ে করা যায়। মোটর গাড়ির টায়ার এত তাপমাত্রায় এত বায়ুমণ্ডলে চাপ যদি টায়ারটি হঠাৎ ফেটে যায় তাহলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমাদের দেখেন হঠাৎ ফেটে যায়, তাহলে আমাদের P1 সেটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, যখন হঠাৎ ফেটে যাবে ফাইনাল প্রেশার হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার এটার সমান। তখন আমরা কি করব, ওই যে টিপি, এই সূত্র আছে টিপি 1 মাইনাস গামা বাই গামা, টিপি 1 মাইনাস গামা বাই গামা। সো T1 P1 T2 P2। আমরা এই T1টা কত জানি, T1 হচ্ছে আপনার 300 কেলভিন। তো সবকিছু জানা আছে, এখান থেকে আমরা T2 সলভ করব, T2 সলভ করলে এই অ্যান্সারটা আমরা এখানে পেয়ে যাব। তো এই তো মোটামুটি সিস্টেম। আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, চিত্রে সিলিন্ডারে রক্ষিত 1 মোল গ্যাস ডিকিউ তাপ সরবরাহ করায় পৃষ্ঠন এক্স অবস্থান হতে ওয়াই অবস্থানে আসে, এতে অন্তঃস্থ শক্তি এত জুল হ্রাস পায়, পিস্টনের প্রচলিতের ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার, এক্স ও ওয়াই এর দূরত্ব এত, সম্পূর্ণ কৃত কাজ কত। আচ্ছা, তাহলে আমাদের এখানে কৃত কাজ বের করতে বলছে, তাই না? তো সিলিন্ডারে 1 মোল গ্যাস আছে, এত চাপ দেওয়া এক্স অবস্থান হতে ওয়াই অবস্থান আসছে, এক্স থেকে ওয়াইতে আসছে। ওকে, নো প্রবলেম। আমাকে প্রেশার কত সেটা বলে দিছে, এক্স ওয়াই এর দূরত্ব দিয়ে দিছে। আচ্ছা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডেল ভি, যেটা একই প্রেশার দিয়ে কাজ করা হচ্ছে। পি কত দেওয়া আছে, 3.5 10⁵ এটা দেওয়া আছে। আর বলছে প্রচলিতের ক্ষেত্রফল 0.1, এটাকে যদি এই দূরত্ব দ্বারা গুণ দিই 5 10⁻², তাহলে হচ্ছে কৃত কাজ কত সেটা পাওয়া যাবে। দেখি 3.5 ইন্টু 5 মানে 35 ইন্টু 5 180, 205, 2 পয়েন্ট সামথিং 10⁻কত আসে দাঁড়ান। আচ্ছা, এটা হাতে করতে অনেক সময় লাগবে, ডিরেক্টলি করে ফেলি। 3.5 10⁵ ইন্টু 0.1 ইন্টু 5 10⁻²। এখান থেকে 1750 এই হচ্ছে সূত্র। তাহলে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে এই জিনিসটা করা যায়। তারপর আছে কি, এত তাপমাত্রার মধ্যে থেকে এত ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা হচ্ছে 1 মাইনাস T2 বাই T1, তার মানে 127 মানে কত, 400 কেলভিন। 427 মানে হচ্ছে 400 আর 300 700 কেলভিন। তো 3/7 এইটা কত পার্সেন্ট হয়, 3/7 মানে 50%-এর একটু কম, আই গেস এটা 42.86% হবে। একটি ইঞ্জিন এত তাপ শোষণ করে এত তাপ বর্জন করে, কাজের পরিমাণ কত, 4500 থেকে 250 বিয়োগ দিলে হচ্ছে এই এত জুল তাপ শোষণ করে এত জুল তাপ বর্জন করে, কাজের পরিমাণ হবে তাহলে হচ্ছে 2000 জুল। 2000 জুলকে অপশনে রাখছে না, এটা তো হবেই না। একটি ইঞ্জিন এত জুল শোষণ করে এত জুল চাপ বর্জন করে, কাজের পরিমাণ কত। তো এইটার কোশ্চেনটা ভুল আছে, আমরা কোশ্চেনটা কেটে দিচ্ছি, এই কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। ওকে, ডান। তারপর আসেন আমাদের এত তাপমাত্রায় কনিষ্ঠ গ্যাসের হঠাৎ সংকুচিত করে আয়তন লাভ করলে তাপমাত্রার পরিবর্তন কত। সো আপনি এইভাবে কাজ করেন, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এখানে আপনার T1 দেওয়া, আপনার V1 V2 এগুলো আপনি জানেন, এখান থেকে আপনার T2 বের হবে, তারপর আপনাকে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন T2 ডিফারেন্স T1 এটা কত এটা আপনি বের করবেন, এই হচ্ছে এটার প্রসিজার। তারপর বলছে কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তরিত করা যাবে তা জানা যায় তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে। দ্বিতীয়, কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তর করা যাবে প্রথম সূত্র থেকে জানা যায়। হ্যাঁ, এটা ট্রু, প্রথম সূত্র থেকে। দ্বিতীয় সূত্র থেকে জানা যায় যে আমি কাজে রূপান্তর করতে পারবো কি পারবো না সেটা, কিন্তু কোশ্চেনটা একটু ঝামেলার। কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তর করা যাবে, এটার থেকে বড় কথা কাজে কি রূপান্তর করা যাবে কি যাবে না, এটা হচ্ছে রুদ্রতাপীয়, এটা হচ্ছে সেকেন্ড সূত্রটা বলে। আর কতটুকু যাবে কাজে বা ডেল কিউর সাথে ডাব্লিউ সম্পর্কে, এটা হচ্ছে প্রথম সূত্র বলে। তো কোশ্চেনটা স্পেসিফিক না, বাট নর্মালি বললে আপনি দ্বিতীয় সূত্র দিবেন। তৃতীয় সূত্র তো অবশ্যই না, সবগুলো তো অবশ্যই না। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না হয় তাহলে ইঞ্জিন থেকে কোনো তাপ বের না, ইঞ্জিনের দক্ষতা কত, 100% হবে। আচ্ছা, তারপর বলছে কোনো কারণ ইঞ্জিন এত তাপমাত্রা তাপ উৎস থেকে এত গ্রহণ করে, তাপ গ্রাহকে এত তাপ বর্জন করে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত। তাহলে ব্যাপারটা এইরকম আপনি বলতে পারেন, ওই যে 300/225 ইজ ইকুয়ালস টু 500 ডিভাইডেড বাই হচ্ছে T2। এখান থেকে একটা কিছু চলে আসবে, যে 375 চলে আসছে। কার্নের চতুর্থ ধাপে কি ঘটে, এটা হচ্ছে আপনার যেটা ঘটে সমস্যা প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন হবে। এত তাপমাত্রার এত গ্রাম পানি ও এত তাপমাত্রার এত গ্রাম জলীয় বাষ্পে এক বায়ুমণ্ডলীয় চাপে এনট্রপির পার্থক্য কত।
তাহলে এত তাপমাত্রার 1 গ্রাম পানি, এত তাপমাত্রার 1 জলীয়বাষ্প, 1 বর্গমিটার চাপে এনট্রপির পার্থক্য কত? আপনাকে যেটা বলতেছে পানি থেকে আপনার জলীয়বাষ্পে যেতে হবে এনট্রপির পার্থক্য। সো আমরা জানি ডেল এস ইজ ইকুয়ালস টু এম এল ভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে? তাহলে এম কত দেওয়া? এম দেওয়া হচ্ছে আপনার কোথায় গেল 1 গ্রাম। 1 গ্রামের জন্য আপনার কত এলভিটা দেওয়া? 540। এত ক্যালোরি, এত ক্যালোরি। এটাকে যদি আপনি জুলে নিতে চান তাহলে 4, আচ্ছা ওরা হচ্ছে ক্যালোরি আকারে অ্যান্সারটা চাইছে। আর টি, টি হচ্ছে কত? 373। তাহলে আপনার এখান থেকে আপনি যদি বের করেন তাহলে কত আসে দেখি আমরা, 540 বাই 373। তাহলে অবশ্যই এটা বৃদ্ধি পাইছে 1.44 বা 1.45 ক্যালোরি পার কেলভিন, এইরকম চলে আসবে অ্যান্সারটা। ওকে ওকে, তাহলে হচ্ছে রেফ্রিজারেটর কার্যকৃত সহ কে দেওয়া আছে? ঠান্ডা প্রবেশ হতে প্রতি চক্রে এত জুল তাপ অবশোষণ করে, প্রতি চক্রে সর্বিত কাজ কত? আচ্ছা, কে ইজ ইকুয়ালস টু, মাথায় রাখবেন, Q1 ডিভাইডেড বাই ডাব্লিউ, ওরা দিয়ে দিছে এটা হচ্ছে 2.5, Q1 এইটা দিয়ে দিছে 500 জুল, ঠান্ডা প্রবেশ হতে কত বের হয়েছে, আর প্রতি চক্রে কাজ কত? কাজ হচ্ছে 500 বাই 2.5। তো আমরা যদি এটা বলি 500 বাই 2 যদি করতাম 2.5, তাহলে এটা 200-র কাছাকাছি হওয়ার কথা, 200 জুল। দ্যাট শুড বি দ্য অ্যান্সার। এত তাপমাত্রা এত মধ্যে কি হতো? হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত শক। তাহলে কে ইজ ইকুয়ালস টু Q1 ডিভাইডেড বাই ডাব্লিউ, দ্যাট মিনস হচ্ছে Q2 মাইনাস Q1, বা আপনি বলতে পারেন T1 T2 মাইনাস T1। তাহলে T1 হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার, যেটা মাইনাস, তার মানে এটা 263 কেলভিন, 20 ডিগ্রি মানে 293 মাইনাস 263, এখান থেকে কিছু একটা আসবে, দেখি আমার কত আসে। 263 ডিভাইডেড বাই হচ্ছে 30, তাই না? আচ্ছা, এখান থেকে চলে আসে হচ্ছে 8.76, 8.76, দ্যাট মিনস 8.8, এইটা আসবে হচ্ছে আমার অ্যান্সার। ওকে, স্বতঃস্ফূর্ত পরিবর্তন, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এনট্রপি বাড়ে, এনট্রপিও বিশৃঙ্খলা, এনট্রপি এবং এনট্রপি বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, দুইটাই হচ্ছে কারেক্ট। নিচের কোনটি, কোন প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি আনচেঞ্জ থাকে। আচ্ছা, মহাবিশ্বের এনট্রপি হচ্ছে প্রতিনিয়ত বাড়তেছে। তারপর মহাবিশ্বের এনট্রপি, এত তাপমাত্রার এত কেজি বরফকে, এটা এভাবে বলা উচিত, 211.0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এত কেজি বরফকে, আচ্ছা এত কেলভিন হবে, তাই না? 211 কেলভিন তাপমাত্রার 1 কেজি বরফকে এত ডিগ্রি তাপমাত্রা 1 কেজি পানিতে পরিণত করতে এনট্রপি কি পরিবর্তন হবে? তাহলে এটা হচ্ছে ms 1 ইন্টু s, বরফের এস কত? 2100 ইন্টু লন T2 বাই T1, দ্যাট মিনস 273, শুরু হচ্ছে কত? 211। আচ্ছা, প্লাস আমরা mLF, এক লিটার তাপমাত্রা পানিতে পরিণত করতে হবে, 1 ইন্টু LF কত? 3,36,000 ডিভাইডেড বাই 273, এই দুটা যোগ করলে যত আসে অত জুল পার কেলভিন এখান থেকে আসবে। ওকে, সো আমরা যাচ্ছি স্থির তড়িতে। এবার আমরা স্থির তড়িৎ নিয়ে কিছু এমসিকিউ দেখব। সো স্থির তড়িৎ থেকে আমাদের জন্য কমন, খুবই কমন একটা এমসিকিউ, এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি, প্রায় সময় আসে। তড়িৎ বিধানযোগ্যতার একক কি? এবং এটা আমারও মুখস্থ নাই, ভাইয়াও করবো। দেখেন, আমরা তো এটা জানি, F ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। সো এইভাবে চিন্তা করেন, এইটার একক কি? নিউটন। 1/4 পাই, এটা তো কোনো একক নাই, সো আপনার নিচে হচ্ছে ধরেন 4 পাই ইন্টু এপসাইলন, এরকম থেকে গেল। বা আমি এখানে শুধুমাত্র এপসাইলন লিখবো, কেন? কারণ আসলে 4 পাই এর যেহেতু কোনো একক নাই। Q1 Q2 একক কি? কুলম্ব স্কোয়ার, এখানে কি? মিটার স্কোয়ার। সো আমি যদি এই পাশে, বা আমি যদি এপসাইলনকে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের থাকছে কি? কুলম্ব স্কোয়ার আর মিটার স্কোয়ার ইন্টু নিউটন। বা আমরা এভাবে বলতে পারি, নিউটনের উপর একটা -1, মিটারের উপর -2, কুলম্বের উপর +2। সো এটা কোথায় আছে? কুলম্বের উপর +2, নিউটনের উপর -1, মিটারের উপর -2, এইটা একক, যদিও এককে আসলে ক্যাপিটাল এম না স্মল এম হওয়া উচিত, এইটা রাইট মনে হচ্ছে। আর বাদবাকি কোনোটা আমি এখনো পর্যন্ত রাইট পাই নাই। হ্যাঁ, এইটাই তাহলে রাইট অ্যান্সার, ক নাম্বার। সো ক শুড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার আসেন ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, আমরা এটা জানি। শক্তির কাছাকাছি জিনিস হচ্ছে কাজ। ওকে, আমি একটু পয়েন্টারটা নিই। যখন এত মিলিকুলম চার্জ কিউ দেওয়া আছে, এত বিভব পার্থক্য ডেল ভি দেওয়া আছে, তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ডেল ভি, এবং কৃত কাজটাই হচ্ছে রূপান্তরিত শক্তি। তাহলে আমাদেরকে 8 মিলিকুলম, এই 10⁻³ ইন্টু 12, 8 বারো 96⁻³ তার মানে হচ্ছে 0.096 এত জুল, সেটা হচ্ছে এই
8 মিলিকুলম চার্জ 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে তখন কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়? নরমালি এইটা হওয়ার কথা। দাঁড়ান আমি একটু ক্যালকুলেটর দিয়ে কাজ করি। 8 10 টু দি পাওয়ার -3 8 10 to the -3 into 12 Q del V 0.096 জুল। সো এটাই হবে হাফ কিউবি স্কোয়ার। এটা এখানে আসবে না কারণ এখানে বলে নাই পরিবর্তনশীল। সো অবভিয়াসলি 4 নাম্বারটা না 3 নাম্বারটা রাইট অ্যান্সার হবে। আধানের কোয়ান্টাম অনুসারে কোনো বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব না? দেখেন আমার চার্জ থাকবে কি 1.6 10 টু দি পাওয়ার -19 তার গুণিতক। তাহলে দেখো 1.6 বা 16 তার দ্বিগুণ হচ্ছে 32, 3 গুণ 48 কিন্তু হচ্ছে 46 বা 4.6 এটা তো হওয়া পসিবল না, সো এটা থাকবে না। তারপর হচ্ছে 62, আচ্ছা আমাকে হচ্ছে বলছে 62 তো 19, তারপর হচ্ছে কি 38, 38-এর পর কি আছে 38 57, 62 থাকা পসিবল না, 94 থাকা পসিবল না, একমাত্র 32টাই থাকা পসিবল। তাহলে কোনটি থাকা সম্ভব? একমাত্র ক নাম্বারটাই থাকা সম্ভব। তারপর বলছে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এ বি সি ও ডি তে যথাক্রমে 4টি চার্জ প্লাস কিউ আচ্ছা এরকম বসানো হয়েছে। উহার কেন্দ্রবিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান কত? তাহলে এটা খুবই সিম্পল একটা জিনিস। দেখেন আমাদের ধরেন কিউ কিউ কিউ, এখন আমাদের কেন্দ্রে বলছে যে কেন্দ্রবিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান কত। এই প্লাস কিউ যদি 10 ভোল্ট তৈরি করে, ও আরো 10 ভোল্ট তৈরি করবে, 10 10 মিলে 20 হবে। ও তো একই পরিমাণ চার্জ একই পরিমাণ দূরত্ব, ও -10 ভোল্ট তৈরি করবে, ও -10 ভোল্ট তৈরি করবে। তাহলে পজিটিভ গুলো মিলে +20, নেগেটিভ গুলো মিলে -20, ফলে কি ওভারঅল 0 আসবে। তো ভোল্টেজ শুড বি 0। এবার বলছে একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলে গতিবেগ কত হবে? সো আমরা জানি কৃত কাজ ইজ ইকুয়ালস টু কিউ ডেল ভি ইজ ইকুয়ালস টু কত, হাফ এম ভি স্কোয়ার। আমাদের বেগ বের করতে বলছে। সো কিউ 1.6 10 টু দি পাওয়ার -19 ইন্টু ভি কত 1, হাফ ইলেকট্রনের ভর 9.1 10 টু দি পাওয়ার -31 ইন্টু ভি স্কোয়ার। সবকিছু দেওয়া আছে, এখান থেকে আপনার ভি কত সেটা বের হয়ে যাবে। আমার একটু ক্যালকুলেটর লাগবে এটা সলভ করতে। সো আমরা দেখি পারি কিনা। 2 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার -19 এইটা গেল, এম দিয়ে ভাগ করব 9.1 10 টু দি পাওয়ার -31। তো এখান থেকে থ্যাংক ইউ, এখান থেকে আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। আমরা দেখি আমাদের চলে আসছে 5.92 10 টু দি পাওয়ার কত আসে, 10 টু দি পাওয়ার হচ্ছে 5। সো আমার আসছে 5.92 বা 93 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড। সো এটাকে অলমোস্ট কি বলা যায় 6 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কোথায় আছে? এই জায়গায় চলে আসছে। তো এইটা শুড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা পরের এমসিকিউতে আসলাম। আমাদেরকে বলছে এত ব্যাসার্ধের রেডিয়াসটা দিয়ে দেওয়া একটি গোলককে এত কুলম চার্জ দেওয়া আছে, গোলকের কেন্দ্রিত বৈদ্যুতিক প্রাবল্যের মান। তাহলে আমরা জানি প্রাবল্য হচ্ছে কি 9 10 টু দি পাওয়ার 9 যেটা 1/4 প্রসারণ কিউ বাই আর স্কোয়ার 20 বাই আর স্কোয়ার, হাফকে স্কোয়ার করলে কি 1/4, বা আমরা বলতে পারি 1/4, তো 4টা উপরে চলে আসলো। 4 বিশে কত 80, 4 বিশে 80, 8 নং 72, 7.2 10 টু দি পাওয়ার 11 এত নিউটন পার কুলম এরকম হওয়া উচিত। সো এখানে কি কোনোটা এরকম আছে? এখানে এরকম কোনোটা নাই, সো কোনোটি নয়, এরকম হওয়া উচিত। এত ব্যাসার্ধের একটি গোলককে এত চার্জ গোলকের কেন্দ্রিত বৈদ্যুতিক প্রাবল্যের মান কত? আচ্ছা এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন। এই যে এটা কিন্তু আমরা পৃষ্ঠে বের করছি। এটা হচ্ছে পৃষ্ঠে। যদি আপনি কেন্দ্রে বলেন, কেন্দ্রতে এটা অবভিয়াসলি কত হবে? 0 হবে। কেন? আমরা যদি একটা গোলকের পৃষ্ঠে হচ্ছে আমরা চার্জ রাখি, ভিতরে যদি চার্জ না থাকে তাহলে অবশ্যই ভিতরের প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য হচ্ছে 0 হয়, বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়। আমাদেরকে চাইতে কি কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত, সেটা অবভিয়াসলি 0 হবে। যদি বিভব বলতো পৃষ্ঠের বিভবের সমান আসতো। তো পৃষ্ঠে আমরা সবসময় এইটা বের করি। এইটা বের করার পর যখন দেখি এটা অপশনে নাই, তো আমরা এটা মুছে তখন আমরা ভাবি যে কোনোটি নয় হবে, কিন্তু এখানে কোনোটি নয় না, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তারপর আসেন একটি বিন্দুতে তড়িৎ বিভব ভি দেওয়া আছে, তড়িৎ প্রাবল্য কত? সো আমরা জানি যে প্রাবল্য যদি পেতে হয় এটাকে নেগেটিভ ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিআর, বা হচ্ছে আপনি বলতে পারেন যে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, এইটা করা লাগবে, তাই তো? এখন আমাদেরকে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য, একটি বিন্দু তড়িৎ বিভব যদি এত হয়, ওই বিন্দু তড়িৎ প্রাবল্য কত ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখেন আমরা যদি ডিফারেন্সিয়েশনটা করি তাহলে ফার্স্টে এক্স এর রেসপেক্টে করতে হবে। ডেল ডেল এক্স অফ, মানে এটা আই, তাহলে ডেল ডেল এক্স অফ ভি মাইনাস জে
ডেল ডেল ওয়াই অফ ভি প্লাস কে, কে যখন আমরা করব ডেল ডেল জেড অফ ভি। এক্স এর সাপেক্ষে যখন করব ওয়াই জেড এগুলো হচ্ছে কনস্ট্যান্ট হবে, তাই না? সো মাইনাস আই, এক্স এর সাপেক্ষে যখন করব এখানে -5 থাকবে, ওয়াই এরটা 0, জেড এরটা 0 চলে আসবে, মাইনাস জে, ওয়াই এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করব তখন 3y থাকবে, বাকিগুলো 0 চলে আসবে। জেড এর রেসপেক্টে যখন করব √30 থাকবে, বাকিগুলো 0 চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5i - 3j প্লাস √30, এই প্লাস তো না, এখানে তো মাইনাস হবে, সরি একটু ভুল করেছি। ওকে, তো এইখানে হচ্ছে আমার -√30 কে, এই হচ্ছে সিস্টেম। তাহলে আমাকে যদি বলে প্রাবল্যের মান কত, তাহলে হচ্ছে কি √5² প্লাস 3² 30 করলে 30 আসে, তাহলে কত 25 আর 9, 25 আর 9 হচ্ছে আমার 34 আর 30, 34 এবং 30 দ্যাট মিনস কি 64, রুট করলে কত আসে 8, 8 কোথায় আছে খতে, তো খ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার আসে একটি পরিবাহী গোলকের ব্যাস, দ্যাট মিনস 2r দেওয়া আছে, এতে এত মাইক্রোকুলম আধান, পরিবাহী গোলক বলছে কিন্তু, হ্যাঁ পরিবাহী গোলকে চার্জগুলো শুধুমাত্র পৃষ্ঠে থাকে, ভিতরে থাকে না। তলমাত্রিক ঘনত্ব কত, তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি কিউ ডিভাইডেড বাই এরিয়া। সো কিউ কত, কিউ হচ্ছে 12.56 10⁻⁻6 এত কুলম, আর এরিয়া হচ্ছে 4πr², আর হচ্ছে 10 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.1 তার স্কোয়ার। এখান থেকে কিছু একটা আসবে, দেখি কত আসে, যেটা আসে সেটাই অ্যান্সার। ওকে, এত মাইক্রোকুলম এবং এত মাইক্রোকুলম আধান দুটিকে, একই পরিমাণ দুইটা আধানকে এত ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো, দ্যাট মিনস এটা হচ্ছে 2l আর এগুলো হচ্ছে কিউ, ঠিক আছে, একটা হচ্ছে মাইনাস তাহলে হবে। এ দ্বিমেরুর অক্ষ বরাবর এত দূরত্বে, কোনো বিন্দুতে অক্ষ বরাবর এত দূরত্বে প্রাবল্য বিভব, তড়িৎ বিভব কত? তাহলে তড়িৎ বিভবের সূত্র জানি আমরা, v is equals to 1/4πε, দ্যাট মিনস 9 10⁹ ইন্টু পি cos থিটা, cos থিটা এখানে cos 0 ডিগ্রি, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই হচ্ছে r স্কোয়ার, তাই না, r স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে 9 10⁹ অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা ইউজ করছি। পি মানে কি, পি মানে হচ্ছে কিউ ইন্টু 12, কিউ কত 1 মাইক্রোকুলম, দ্যাট মিনস 10⁻⁻6, 12 কত 5 সেন্টিমিটার, 5 10⁻², আর স্কোয়ার, আর হচ্ছে যে দুটিকে এত দূরে 15 সেন্টিমিটার, মানে ওই অক্ষ বরাবর এত দূরে, মানে কেন্দ্র থেকে এত দূরত্বে 0.15 সেটার স্কোয়ার। এটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, একটা মান হয়তো আমাদেরকে দিবে, দেখতে হবে এটা কত আসে। 9 10⁹ ইন্টু 5 10⁻⁻8 ডিভাইডেড বাই 0.15 স্কোয়ার, এটা আসে 2 10⁴, 2 10⁴, এইখানে এই জিনিসটাকে পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস ঘ শুড বি দ্য রাইট অ্যান্সার। একটি সমান্তরাল পাতধারকে চার্জিত করলে পাত দুইটির বিভব পার্থক্য হয় হচ্ছে ভি, তাহলে সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত হবে? দেখেন সঞ্চিত শক্তি আসলে কত, হাফ সিভি স্কোয়ার, সো ইউ প্রাইম বাই ইউ ইজ ইকুয়ালস টু, আপনি বলতে পারেন ভি প্রাইম বাই ভি তার স্কোয়ার। এখন বলছে কি সঞ্চিত শক্তিটা দ্বিগুণ হবে, তাহলে ভি প্রাইম কত হবে √2v, তার মানে √2 গুণ করা লাগবে, গ নাম্বার এটা আছে, তো গ শুড বি দ্য রাইট অ্যান্সার। এবার আসেন, একটি আধান কিউ কে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলকীয় গাউসীয় তল কল্পনা করা হলো, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কত? আমরা জানি ফ্লাক্স এটা আসলে কি, কিউ ডিভাইডেড বাই এপসাইলন, কিউ ডিভাইডেড বাই এপসাইলন। আমি যদি ব্যাসার্ধ দ্বিগুণও করি, আমি ধরেন এইটুকু একটা গোলকের জায়গায় এইটুকু গোলক নিলাম, তাও আমার কি ভিতরে আবদ্ধ চার্জ অ্যাজ ইট ইজ আছে, এপসাইলন অ্যাজ ইট ইজ আছে, তাহলে তড়িৎ ফ্লাক্স যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, একই থাকবে, সেটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে এবার বলছে তিনটি একই ধরনের প্রত্যেকটির মান সি শ্রেণী সমবায় যুক্ত করা হলো, তিনটি, তাই না, তিনটি, এবং হচ্ছে সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমতা যুক্ত করা, সমগ্র সমবায় তুল্য ধারকত্ব কত? দ্যাট মিনস এরকম আর কি, এই রকম তিনটা আছে, আচ্ছা থাকলো, এবং সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো, সি 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 সি, এ আর বি এর মাঝে তুল্য ধারকত্ব কত? এখন দেখেন উপরের তিনটা মিলে কি হবে, c/3, আর এটার সাথে একটা প্যারালালে থাকলে যোগ হয়, তাহলে 4c/3, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। এইটা খ হওয়া উচিত, দেখি আমাদের এক্স্যাক্টলি খ হচ্ছে অ্যান্সার।
ওকে, সো এবার আমরা চলতড়িৎ নিয়ে শুরু করতেছি। চলতড়িতের প্রথম এমসিকিউ, একটি বাল্বের প্রবাহ মাত্রা দ্যাট মিনস আই কারেন্ট যদি 4% কমানো হয় উৎপন্ন ক্ষমতা কতটুকু হ্রাস পাবে? তো দেখেন পি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এটা আমরা জানি। দ্যাট মিনস পি প্রাইম বাই পি ইজ ইকুয়ালস টু আই প্রাইম বাই আই তার স্কোয়ার। 4% কমানো মানে 96% হওয়া, দ্যাট মিনস 0.96 স্কোয়ার। এটা আমাদের দেখতে হবে কত আসে। সো 0.96 তার স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে 0.92, বা আমরা এটাকে বলতে পারি 92.16%। তার মানে কি 7.84% হ্রাস পাইছে, তাই না? 7.84%, দ্যাট মিনস অলমোস্ট 80%, 8% হচ্ছে হ্রাস পাবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন বলছে বৈদ্যুতিক হিটার এত এত ভোল্ট সরবরাহ লাইন থেকে এতটুকু কারেন্ট গ্রহণ করে, হিটারটি এত ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে? তো আমাদের একটা কিলোওয়াট আওয়ারে চাইছে। সো আমরা যদি শক্তি ব্যয় যদি চিন্তা করি তাহলে হচ্ছে ভিআইটি এইটা ব্যাপার। সো ভিটা দেখেন হচ্ছে 220 আছে। আইটা কত বলে দেওয়া? আইটা বলে দেওয়া হচ্ছে 255 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট মিনস 0.255। এইটা হচ্ছে ওয়াটে আসবে, বাট আমাকে তো কিলোওয়াটে নেওয়া লাগবে, দ্যাট মিনস 10⁻³ দ্বারা ভাগ করা লাগবে। আওয়ার বলছে 700 ঘন্টা, দ্যাট মিনস 700। তাহলে কত শক্তি ব্যয় হবে? তো এখান থেকে আমরা দেখি কত আসে। 220 ইন্টু 0.255 ইন্টু 700 ডিভাইডেড বাই 1 10⁻³। তাহলে এইটা চলে আসে 39.27। এখানে কি আছে? হ্যাঁ, এই যে কতই চলে আসছে। এবার আমরা দেখব 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো, এর একটি বাহুর প্রান্তদের মাঝখানে রোধ কত হবে? সো এই হচ্ছে সিস্টেম। আমরা যেটা করলাম, এই প্রান্ত থেকে আর এই প্রান্ত থেকে দুইটা জিনিস বের করলাম। এখন দেখেন প্রতিটার মধ্যে কতটুকু করে রোধ? 3 ওহম করে রোধ আছে, তাই না? সো 3 3 3, এই 3 আর 3 মিলে কি 6 হবে, নিচে 3 আছে, তার মানে 6 আর 3 তারা কি প্যারালাল হবে। তাহলে উপরে হচ্ছে গুণফল 3 6 18, নিচে হচ্ছে যোগফল মানে 9। তাহলে 18/9 দ্যাট মিনস কত? 2। তাহলে 2 ওহম হবে হচ্ছে। তাহলে প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্য রোধের মান কত? 3 ওহম রোধের একটি তারকে সমবাহু বাঁকানো হলো। ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে। তাহলে এখন যেটা হবে, আমি একটু ছোট্ট ভুল করেছি। সেটা হচ্ছে আমি ভাবছি 3 ওহমের 3টা রোধ, না, 3 ওহমের একটা রোধকে 3 ভাগে ভাগ করছে। 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হয়েছে। তাহলে আমাদের এখানে যেখানে যেখানে 3 বলছিলাম, এখানে 3 না হয়ে এগুলো হয়ে যাবে কত? এগুলো হয়ে যাবে হচ্ছে 1। তো এগুলা 3 না, এগুলো হচ্ছে 1। তো আমরা তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে 1 আকারে নিব। 1 1 1, তার মানে 2 এর সাথে 1 কি হবে? প্যারালাল হবে। তাহলে উপরে 2 আর 1 এর গুণফল, আর নিচে হচ্ছে 2 আর 1 এর যোগফল। তাহলে 2/3। 2/3 কোথায় আছে? কতে। ক শুড বি দি রাইট অ্যান্সার। এবার আমরা দেখি একটি ব্যাটারির তড়িৎচালক বল এই দেওয়া আছে ই, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 5 স্মল আর। ব্যাটারির দুই প্রান্তে একটি ভোল্টমিটার যুক্ত করলে পরিমাপে 20% ত্রুটি হয়, ভোল্টমিটারের রোধ কত? ভোল্টমিটারের রোধ কত? আচ্ছা, তাহলে দেখেন আমাদের বলছে একটি ব্যাটারির তড়িৎচালক বল পাওয়া গেছে, অভ্যন্তরীণ রোধ পাওয়া গেছে, ব্যাটারির দুই প্রান্তে ভোল্টমিটার যুক্ত করলে এইরকম জিনিস পাওয়া যায়। তাহলে ব্যাপারটা এইরকম, ধরেন এই তো সিস্টেম, এই হচ্ছে ভোল্টমিটারের ধরলাম। এখন যেটা হয়েছে, ভোল্টমিটারের দুই প্রান্তে আপনার ভোল্টেজ যেটা পাইছে, যে এই দুই প্রান্তে যদি আপনি ভি ভোল্টেজ পেয়ে থাকেন, এই ভি ভোল্টেজের মান কি আসছে? ই এর টোটালটা না এসে 20% ত্রুটি আসছে, দ্যাট মিনস 80% অফ ই পাওয়া গেছে, দ্যাট মিনস 80% অফ ই, দ্যাট মিনস 0.8 ই, এরকম আপনি পাইছেন। এখন ভি মানি, এখন আপনি চিন্তা করেন যে আপনার ইজ ইকস টু কত? ইজ ইকস টু আই ইন্টু আর প্লাস স্মল আর। এখানে যদি স্মল আর হয়, ওর রোধ যদি ক্যাপিটাল আর হয়। এখন আবার ভি মানে কি? ভি মানে হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর। এখন যদি আপনি ভাগ করেন যে ভাই ই ডিভাইডেড বাই ভি, তাহলে হচ্ছে যে আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই আর। ই বাই ভি এটা তো আপনি জানছেনই, ই ডিভাইডেড বাই 0.8 ই। তাহলে আপনার ই গুলো কাটাকাটি চলে যাবে, ই বাদ গেল। তাহলে আপনার থাকলো কি? থাকলো হচ্ছে আর ডিভাইডেড বাই স্মল আরটা কত বলছে? স্মল আরটা হচ্ছে 5 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 0.8। সবকিছু জানেন, এখান থেকে আর এর ভ্যালু বের হয়ে যাবে। আমি একটু দেখি, 0.8 ইনভার্স মাইনাস 1 যেটা আসবে সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 1.25 এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার। 1.25
এইটা কি পাওয়া যাচ্ছে নাকি কোথাও? ওরা কত বলছে? 20 ওহম। আমার সাথে মিলে নাই। তাহলে আমরা আরেকবার এটা দেখি। একটি ব্যাটারি তড়িৎচালক বল 100 ভোল্ট বলছে। আচ্ছা। তো বলতেছে যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 5 ওহম। আমরা স্মল আরটাকে 5 বসাইছি। ব্যাটারির দুই প্রান্তে একটি ভোল্টমিটার যুক্ত করলে পরিমাপের 20% ত্রুটি হয়। মানে এর জায়গায় 100 ভোল্ট না এসে 80 ভোল্ট আসে। তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভোল্টমিটারের রোধ কত, ক্যাপিটাল আর ধরছে এটাকে, এটা বের করতে হবে। ই বাই ভি, এটা হচ্ছে এটা, আই যেহেতু সেম আছে, সো ই কাটাতে যাবে, 0.8 থাকবে, আর বাই 5 প্লাস 1, ওকে, ওইটা ওই পাশে নিব, এটাও ঠিক আছে। তাহলে আমরা যদি করি আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/0.8, 1/0.8 মাইনাস 1, ওকে, যা আসে সেটাকে আমি 5 দিয়ে গুণ করব, 1.25। সো আমার কাছে মনে হয়েছে এটার অ্যান্সারটা 1.25 হবে, অ্যান্সারটা কারেক্ট নাই। ওকে, সো আমরা এরপর দেখব 8 ওহম রোধের একটি তারকে সমান 4টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, তার প্রতিটা 2 ওহম করে হবে। তাহলে এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত? তার মানে কি, এই যে সবগুলাকে সমান্তরাল যুক্ত করা হয়েছে, প্রতিটা কত করে? 8 ওহমকে 4 ভাগ করলে 2 2 2 2, তাহলে 2/4, দ্যাট মিন্স কত? হাফ বা 0.5, সেটা হবে হচ্ছে অ্যান্সার। এবার আসেন, আমাদের এত ওয়াট পাওয়ার দেওয়া আছে একটি, এবং এত ওয়াট এর একটি বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি আলো দিবে? এখন খেয়াল করেন, এই যে ওয়াটগুলো যখন আমরা দিই, মানে তখন আসলে কি হয়? শ্রেণী সমবায় দিছে। শ্রেণী সমবায় মানে কি? আই সেম। শ্রেণী সমবায় মানে কি? আই সেম। ঠিক আছে? এখন দেখেন, আপনার প্রতিটা বাতির রোধ আসলে কিভাবে দেওয়া? ওই যে থাকে না, ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। সো মাথায় রাখবেন, যার হচ্ছে পাওয়ার যত কম তার রোধ তত বেশি, যার পাওয়ার যত কম তার রোধ তত বেশি। এখন দেখেন, আপনি যদি এইখানে যদি চিন্তা করেন যে ভাই W1 পাবো, W2 পাবো, W1 কত? আই স্কোয়ার R1 টি, বা আপনি হচ্ছে বা P1 যদি বলেন, যে মানে এখানে যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি আউটপুট যে পাওয়ারটা পাচ্ছি, এখানে ধরেন ব্যাপারটা আপনি আউটপুট পাওয়ার যেটা পাবেন, পি আউট 1, এটা হচ্ছে পি আউট 2, এগুলো ধরেন আপনি চিন্তা করতেছেন, ঠিক আছে? এখন পি আউটপুট 1 যেটা, সেটা আসলে আপনার কি? আই স্কোয়ার আর 1। এখন আপনি যদি পি ও 2 চিন্তা করেন, সেটা হচ্ছে আই স্কোয়ার আর 2, দুজনেরই আর সেম। এখন আপনি দেখেন, যার আর যত বেশি হবে সে তত বেশি পাওয়ার দিবে, সে তত বেশি কি কারেন্ট, তত বেশি হচ্ছে উজ্জ্বল হবে। এখন যার পাওয়ার যত কম, যার অরিজিনাল পাওয়ার যত কম, তার রোধ বেশি, আর যার রোধ বেশি তার আউটপুট পাওয়ার বেশি। তার অরিজিনাল পাওয়ার কার কম ছিল? 40 কম ছিল, তাহলে 40 ওয়াটের ক্ষেত্রে পিটা কম, ফলে আর বেশি হবে, আর বেশি হইলে পাওয়ারটা আউটপুট বেশি হবে। তাহলে 40 ওয়াটের বাতি সে হচ্ছে বেশি আপনার ইয়া দিবে। সো এই 40 ওয়াটের বাতি গেল। এবার বলছে হুইস্টন ব্রিজারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে যথাক্রমে, দ্যাট মিন্স আপনার এখানে দেওয়া আছে পি, কিউ, আর, এগুলো দেওয়া আছে। চতুর্থ বাহুতে কত স্থাপন করলে বৃষ্টির সামর্থ্য থাকবে? তাহলে 4/10 ইজ ইকুয়ালস টু 16/s। এখন আপনার দেখেন, কাটাটি যদি করেন, 2/5 ইজ ইকুয়ালস টু 16/s, বা s ইজ ইকুয়ালস টু 16 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 8 ইন্টু 5, 5 8 40, তো 40। গ নাম্বার শুড বি দ্য রাইট অ্যান্সার। এরপর বলছে সাম্যাবস্থায় কোন হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কত হয়? সাম্যাবস্থায় হচ্ছে হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারের মান 0। ওকে, তারপর আসেন, আমাদের বলছে এত ওহম রোধের একটি গ্যালভানোমিটার, মানে জি দেওয়া আছে, মধ্যে দিয়ে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কত রোধ শান্ট দরকার? সো আমরা শান্টের রোধ আমরা জানি, আর ডিভাইডেড বাই এন মাইনাস 1, আর দেওয়া আছে 100 ওহম, এন এন দাসে দেখেন আপনার 10 অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কত? ভাগ করলে 1000 হবে, তার মানে 100 ডিভাইডেড বাই হচ্ছে 999, এরকম তো। তো 100/900, এটা হচ্ছে 0.1 এর খুব কাছাকাছি, সো এটা 0.1 হওয়া উচিত। এবার বলি, একটি মিটার ব্রিজের বাম পাশে অর্থাৎ পি দেওয়া আছে, এখন ডান ফাঁকে একটি অজানা রোধ, ধরেন অজানা রোধটা হচ্ছে কিউ যুক্ত করা আছে, অবস্থায় প্রতিমিত বিন্দু তারটিকে এত অনুপাতে ভাগ করে, তাহলে অজানা রোধটি কত? তার মানে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু যে এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, ওইটার জায়গায় দিয়েছে 3/2, তাহলে আপনার 5 ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়ালস টু 3/2, তাহলে আমাদের কিউ চলে আসবে হচ্ছে 5 দুগুণে 10/3, তার মানে 3.33। যে এই অবস্থায় প্রতিমিত বিন্দু তারটিকে এত অনুপাতে ভাগ করে, 3:2। ওকে,
তাহলে আমার অজানা রোধ কত? তাহলে আমার 10/3 দ্যাট মিনস 3.33 এই জিনিসটা আসা উচিত। এই অবস্থায় প্রতিবিন্দু তারটিকে এই অনুপাতে যদি ভাগ করে হ্যাঁ তাহলে তো আসলে 3 হইলে এটা 2 হবে নো ডাউট। তাহলে এখানে অ্যান্সারটা 3.33 হওয়ার কথা। আমি এটার কোনো অপশন পাচ্ছি না, দ্যাট মিনস আমার কাছে মনে হচ্ছে এটা ভুল আছে। ওকে, বাম ফাঁকে এত ডান ফাঁকে এত, এই অবস্থায় প্রতিবিন্দু। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু ট্রাই করতে পারি। যদি আমাদেরকে এই যে 3:2 এটা যদি বাম পাশ থেকে না দিয়ে ডান পাশ থেকে দেয়, তখন আপনি কি করবেন? P/Q ইজ ইকুয়ালস টু, যদি আপনি 2/3 ধরে নেন, তখন আরেকটা অপশন পসিবল যে আপনার এখানে 5 এখানে Q ইকুয়ালস টু 2/3। কারণ আমি তো এই যে অনুপাতটা 3:2, এটা কি বাম দিকে 3 ডান দিকে 2 এরকম, নাকি বাম দিকে 2 ডান দিকে 3 এরকম, জানি না। সো দুইটাই অপশন চিন্তা করা লাগবে। সো এটা যদি হয় তাহলে কিউ ইজ ইকুয়ালস টু 3×5=15/2 7.5। ওই হিসেবে আবার প্রথম অপশনটা মিলে, দ্বিতীয় অপশনটা তো অপশনেই নাই, তাহলে ওই হিসেবে প্রথমটা দাগানো হচ্ছে মোর লজিক্যাল। সো আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্বতে যাব। এবার আসি এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বিশিষ্ট তারকে এত টেসলা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো, তার মানে থিটা কত? 90। তারের উপর প্রযুক্ত বল কত? F ইজ ইকুয়ালস টু NILB সাইন থিটা তো 1, সো N1, I হচ্ছে 2, L হচ্ছে 0.1, B হচ্ছে 0.2। তাহলে 2 গুণে 4, তাহলে 0.04 এইরকম আসা উচিত, 0.04 এইরকম আসা উচিত, 0.04 নিউটন এই তো ক্ষতে আছে। এবার আসেন আমাদের যেটা বলছে 1 টেসলা সমান কত? 1 টেসলা হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটার সমান হওয়া উচিত। এবার আসেন আমাদের একটি তারের মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তারটি থেকে এত দূরত্বে, তার মানে এ দেওয়া আছে, প্রাবল্য কত? চৌম্বক প্রাবল্য কত? দ্যাট চৌম্বক প্রাবল্য বলতে আমরা আসলে এখানে দেখেন গজ দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা এটা জানি যে আপনার B ইজ ইকুয়ালস টু মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই A। সো মিউ নট বাই 2 পাই এটা আসলে কত আসে? 2 × 10⁻⁷ ইন্টু I কত? I হচ্ছে 3, A কত? A হচ্ছে 0.05। সো এখান থেকে যদি আমরা করি তাহলে দেখেন আমাদের 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 0.05 হয়ে গেল। 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 0.05, তাহলে 120 ইন্টু 1 × 10⁻⁷। তাহলে আমাদের চলে আসতেছে হচ্ছে অ্যান্সারটা, এই কোথায় চলে গেল, 2 ইন্টু 3 × 10⁻⁷ ডিভাইডেড বাই 0.05, এইটা হচ্ছে এত টেসলা, 1.2 × 10⁻⁵ এত টেসলা। কিন্তু আমাদের এককটা দেখেন কিসে আছে? আমাদের এককটা গসে। সো আমার যতটুকু মনে পড়ে 1 টেসলা সম্ভবত 10⁶ বা 10⁷ গস। আমি একটু তাও চেক করে নিচ্ছি। 1 টেসলা হাউ মাচ? ওকে, তো আমার যতটুকু জানি 10⁻1 2 3 4 10⁻4 গস। তো 1 টেসলা মানে 10⁻4 গস। সো আমি যদি চিন্তা করি 1.2 10⁻⁻5 ইন্টু 10⁻4 এত গস, তাহলে আমার আলটিমেটলি কত আসবে? আলটিমেটলি চলে আসবে হচ্ছে 0.12 এত গস। কোথায় আছে এটা? কতে আছে। সো ক শুড বি দি রাইট অ্যান্সার। ওকে, এবার আসেন এত ব্যাসের, তার মানে 2R কুণ্ডলিতে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হলে কেন্দ্র এতটুকু চুম্বক প্রাবল্য পাওয়া যায়, তোর এই জন্য কুণ্ডলিতে পাক সংখ্যা কত হইতে হবে? আমরা জানি B ইজ ইকুয়ালস টু N মিউ নট I বাই 2R। যদি N সংখ্যক পাক থাকে তাহলে N গুণ হয়, তাহলে আপনার এইটা দিয়ে দেওয়া আছে 400 মাইক্রোটেসলা। আচ্ছা, N আপনি জানেন না, মিউ নট মানে হচ্ছে 4 পাই 10⁻⁷, I দিয়ে দেওয়া আছে হচ্ছে আপনার 10, 2R 2 ইন্টু এত ব্যাসের সেন্টিমিটার বা কিছু দেওয়া নেই, একক তো দেওয়া থাকা লাগবে। এখানে কোশ্চেনে একটু ঝামেলা আছে, আমাকে এককটা বলে নাই, এত ব্যাসের বলতে এত সেন্টিমিটার নাকি কি, এইটা যদিও বলে নাই। সো এখানে যদি না বলা থাকে তাহলে আসলে আমাদের পক্ষে করা সম্ভব না। তো আপনি জাস্ট এখানে 2R, তো এখানে 100 হবে, ধরেন 100 ইন্টু কত এটা আমাদের বলা নাই। আমি ধরেন যেহেতু বলা নাই, সো এটা আমরা করতে পারতেছি না। তো একক সমস্যা, এখানে আছে একক সমস্যা, এটা একটু মাথায় রাখবেন। এককটা বসায় দিলে আমরা ইজিলি মানটা বের করতে পারি। এবার আসেন দুটি সমান্তরাল তারের ব্যবধান এ দেওয়া আছে, এদের প্রবাহ মাত্রা প্রতিটার এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2,
তার দুটির একক দৈর্ঘ্যের মধ্যে পারস্পরিক বল কত? আমরা জানি F/L এটা হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস পাই ইন্টু এ। সো মিউ নট বাই 2 পাই এটা হচ্ছে 2 10⁻⁻7 ইন্টু I1 I2 2 ইন্টু 4 ডিভাইডেড বাই এ হচ্ছে 0.5। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখি কত আসে। 2 ইন্টু 4 ইন্টু 2 10⁻⁻7 ডিভাইডেড বাই 0.5। ওকে, সো এটা চলে আসতেছে আমাদের জন্য 3.2 10⁻⁻6। 3.2 10⁻⁻6 এই -6 এ কোথাও নাই। 2 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার 2 10⁻⁻7। ওকে, 2 4 তাহলে 3.2 10⁻⁻6। তো আমাদের এইখানে 3.2 10⁻⁻, কাছাকাছি অপশন আছে এইটা, বাট কোনোটাই আসলে পুরোপুরি পারফেক্ট না। হওয়া উচিত ছিল 10⁻⁻6, ওদের কোনোটাতেই না। সো আমি এখানে একটু কারেকশন করে দিই, এইটা 6 হবে, এখানেও এটা কত হবে? 6 হবে, ঠিক আছে। ওকে, সো এবার আসেন ভূপৃষ্ঠের যে স্থানে আমার কি থাকে, চুম্বক প্রাবল্যের অনুভূমিক অংশ উল্লম্ব অংশ পরস্পর সমান। এটা কখন সম্ভব? যখন আপনার অ্যাঙ্গেলটা বিনতি কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি, তখন সম্ভব। সো এইটা কোথায় আছে? এটা কারণ হচ্ছে কি মিউ নট BH কি থাকে মনে আছে? BH হচ্ছে B cos ডেল, BV ভার্টিক্যাল হচ্ছে B sin ডেল। তো সাইন এবং কজের মান সমান হয় কখন? 45 ডিগ্রিতে, তার মানে হচ্ছে 45 ডিগ্রি, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসেন কোন স্থানে H এত ডেল এত ভূচুম্বক ক্ষেত্রের মান কত? তো আমরা জানি H যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা আসলে কি B cos ডেল। তার মানে দেখেন 40 ইজ ইকুয়ালস টু আপনার B cos ডেল কত? 1/√2। আর B হচ্ছে 40√2 মাইক্রো টেসলা। √2 মানে কত? 1.4। 40 কে যদি 1.4 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 50-এর থেকে 60, মানে 55-র উপর থাকবে। তাহলে 56, আমার মতে 56 হওয়ার কথা। এই যে দেখছেন ক্যালকুলেশন। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক মান শূন্য হয়। অনুভূমিক মান শূন্য হবে যখন cos 90 হবে, বিনতি কোণটা 90 ডিগ্রি। বিনতি কোণ 90 ডিগ্রি হয় কত? যখন হচ্ছে আপনি মেরু অঞ্চলে যাবেন, বা মেরু অঞ্চল বা মেরু অঞ্চল বা 90 ডিগ্রি অক্ষাংশ। আমরা কোনটা বলবো, 90 ডিগ্রি অক্ষাংশ বলবো নাকি মেরু বলবো? মেরু অঞ্চল বলা যে কথা, 90 ডিগ্রি অক্ষাংশ বলা, বাট মেরু অঞ্চল তো শুধু একটা বিন্দু না, একটা বড় অঞ্চল। বা 90 ডিগ্রি অক্ষাংশ বলতে একদম ওই পয়েন্টটাকে বোঝানো হয়। তো 90 ডিগ্রি অক্ষাংশ হচ্ছে বেটার অপশন। ওরা মেরু অঞ্চল বলছে, বাট আচ্ছা 90 ডিগ্রি অক্ষাংশ যে কথা, মেরু অঞ্চল একই কথা। বাট এখানে অ্যাকচুয়ালি পারফেক্ট অ্যান্সার কোনটা হবে? পারফেক্ট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের উত্তর বা দক্ষিণ মেরুতে। এখানে অপশনগুলাই ঠিক মতো দেয় নেই। মেরু অঞ্চল একটা বড় জায়গা বোঝায়, 90 অক্ষাংশ একটা মানে স্পেসিফিক পয়েন্ট বোঝায়, বাট 90 অক্ষাংশ হচ্ছে, এটা হচ্ছে ভৌগোলিক অক্ষাংশ। আপনার বলা উচিত ছিল ভূচুম্বক ক্ষেত্রের উত্তর বা দক্ষিণ মেরু, তাহলে আরো বেটার। তো এটা যদি এখানে বলে দেয় তাহলে এটা ঠিক, তখন আর 90 অক্ষাংশটা হবে না, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বিনতি কোণ শূন্য কোথায়? পৃথিবীর বিনতি কোণ শূন্য এটা হচ্ছে আমার নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি হবে। তো চুম্বক নিরক্ষরেখা, চুম্বক দেখেন এটা কিন্তু বলে নাই যে ভৌগোলিক, চুম্বক নিরক্ষরেখায়, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসেন কোন স্থানের ভূচুম্বকের অনুভূমিক এর মোট প্রাবল্যর 1/√2, তার মানে বুঝাই যাচ্ছে বিনতি কোণ কত ডিগ্রি। 45 ডিগ্রি হইলে সেটা পসিবল, ওই যে cos ডেল cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2। প্যারাচুম্বক পদার্থ, ফেরো না প্যারা। সো এটা আমার নিজেরও মুখস্থ নাই, আমি জানি যে লোহা, এটা তো ফেরো হবে। তামা রূপা ম্যাঙ্গানিজ। তো এটা আমরা জানি যে 26 27 28 এইগুলো হচ্ছে কি আমার কি হয়ে থাকে, এগুলো হচ্ছে আমার ফেরো হয়ে থাকে। তারপর প্যারা হচ্ছে কম্পারেটিভলি উইক, বাট তাও মোটামুটি স্ট্রং। আমার কাছে মনে হয় যে স্ট্রং হইলে ম্যাঙ্গানিজ তামা রূপা, ম্যাঙ্গানিজ হওয়ার চান্স বেশি। আই এম নট শিওর। হ্যাঁ ম্যাঙ্গানিজ, কেন বললাম? কারণ হচ্ছে ওর অর্ধপূর্ণ অরবিটাল আছে, যার অর্ধপূর্ণ অরবিটাল যত বেশি, সে হচ্ছে তত বেশি স্ট্রংলি আমার ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারে। এইবার আমরা যাচ্ছি তাড়িৎ চুম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? আবেশ ক্রিয়া মানে হচ্ছে, আবেশ ক্রিয়া বলতে কি আমি মুভ করার ফলে মানে হচ্ছে আমি একটা যে চুম্বক ফ্লাক্সের মান কমাবো বাড়াবো, এটার উপর বেস করে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ভোল্টেজ তৈরি হবে। এটা আসলে কার জেনারেটরের কনসেপ্ট।
সো আমার কাছে মনে হয় জেনারেটরটা হওয়া রাইট। ওরা ট্রান্সফরমার, আচ্ছা এখানে দেখেন তাড়িচুম্বক আবেশ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সো শুধু যে ট্রান্সফরমার হয় তা না, তাড়িচুম্বক আবেশের উপর ভিত্তি করে আমার কিন্তু জেনারেটরও হয়, কিন্তু ট্রান্সফরমার যেহেতু অপশন আছে ট্রান্সফরমারটা আমার দাগানো উচিত। সো এবার আমরা তাড়িচুম্বক আবেশ পরিবর্তী প্রবাহ চ্যাপ্টার নাম্বার 5 স্টার্ট করতেছি। ই এর ভ্যালু দেওয়া আছে তড়িচালক শক্তির কার্যকর মান, এটা হচ্ছে ই নট, তাই না? কার্যকর মান কত? ই নট বাই √2। তাহলে 5/√2, 5/√2 কোথায় আছে? এখানে আছে, এটা হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। ওকে, তো এখান থেকে আমরা দেখব যে এত এর একটি চৌম্বক ক্ষেত্র, তো আমার এটা বি দেওয়া আছে এত। আচ্ছা এখানে একটা টেসলা দিয়ে দিই, কিছু না বলা মানে টেসলা বলতে হবে। এরিয়া দাও, এটি তল এত কোণে আছে থিটা, তাহলে তলের মধ্যে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। কস কিন্তু এখানে 60 বসাইতে হবে, কারণ তলের লম্ব দিকের সাথে কোনটা সেটা নিতে হয়। তাহলে আমার হচ্ছে 0.4 ইন্টু 4 10⁻⁻5 cos 60, দ্যাট মিনস 0.5। এখন দেখেন 4 কে 0.2, 4 দুগুণে 8, তাহলে 8 10⁻⁻6 এত ওয়েবার হওয়ার কথা, 8 10⁻⁻6 গতে আছে। এবার আসেন আমাদের কোন কুণ্ডলীতে এত অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে, মানে এটা হচ্ছে ডিডিটি অফ আই দেওয়া, তাই না? তাহলে এত তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় প্রতি সক্রিয় আবেশ গুণাঙ্ক কত? তো আমরা জানি এটা এল ডিডিটি অফ আই, তাহলে এইটার ভ্যালু 0.5 এল আর তারপর হচ্ছে ডিডিটি অফ সরি ভোল্টেজটা হচ্ছে 2 ডিভাইডেড বাই ডিটি অফ আই হচ্ছে 0.5 ইজ ইকুয়ালস টু এল, তার মানে 4 হওয়ার কথা, 4 হেনরি গতে আছে। এবার আসেন যে কোনো মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এত সেকেন্ডে এত এ এত এ এত থেকে এত, আচ্ছা এত সেকেন্ড হবে সম্ভবত, আমার যতটুকু ধারণা এখানে এটা এত সেকেন্ডে হওয়ার কথা। তো এটা টি দেওয়া আছে, এত থেকে এততে পরিণত হলে গৌণ কুণ্ডলীতে এত ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হয়। কুণ্ডলীতে পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? সো পারস্পরিক আবেশ গুণাঙ্ক হচ্ছে এম ইন্টু আপনার ডেল টি বাই বা সরি ডেল আই বাই ডেল টি। আপনার এখানে ভোল্টেজ তৈরি হয়েছে 10 ভোল্ট, এম মিউচুয়াল ইন্ডাকটেন্স আপনি জানেন না, 10 থেকে 5-এ গেছে, এখানে 5 হয়েছে, টাইম হচ্ছে 0.5। তাহলে এইটা যদি ভাগ দিই তাহলে এটা 10 আসে, 10 10 কাটাটি যায়, এম ইজ ইকুয়ালস টু 1 হওয়ার কথা, 1 হেনরি শুড বি দ্য অ্যান্সার। দিক পরিবর্তী প্রবাহের অর্ধ চক্রের জন্য প্রবাহের গড় মান এত, শীর্ষ মান কত? সো আমরা জানি আই অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু 2/পাই ইন্টু আই নট। তাহলে আই নট হচ্ছে আই অ্যাভারেজটা দেওয়া ছিল হচ্ছে কত? 1.6 ইন্টু পাই/2, এইটা হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। সো এটা আমরা বের করবো কত আসে, 1.6 ইন্টু পাই/2। ওকে, সো এটা আসে হচ্ছে 2.512, this should be the answer. আচ্ছা, দিক পরিবর্তন প্রবাহের মান সর্বোচ্চ হতে শূন্য পৌঁছাইতে কতটুকু সময় লাগে? ম্যাক্স থেকে 0 হইতে t/4 পরিমাণ সময় লাগে। এবার আসেন আমাদের পরের অংশ, কোন দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি সমীকরণ দেওয়া আছে এইটা। তড়িৎচালক শক্তির গড় বর্গের বর্গমূল আরএমএস ভ্যালু, তাহলে কি 220 ডিভাইডেড বাই √2, √2 করলে কত হয়? আমি একটু যদি ধারণা করি, মানে যদি 2 দিয়ে ভাগ করতাম 110 হইতো, তাহলে 110-এর থেকে তো অনেক বড় হবে, 140 বা 155 কিছু একটা হবে। আই গেস ইট শুড বি 155, দেখি, হ্যাঁ এই যে 155 হয়েছে। তাহলে এখানে আমি বসাই দিই 155.54। ওকে, তারপর আসেন যে একটি দিক পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক দেওয়া, মানে ফ্রিকোয়েন্সি আপনাকে শীর্ষ মানে পৌঁছাইতে কত সময় লাগবে? তাহলে আপনার 1/t হচ্ছে 25, তাহলে টি তো বুঝতেই পারছেন 1/25, দ্যাট মিনস 0.4, তার 4/1 দ্যাট মিনস কি 0.1 সেকেন্ডে সে 0 থেকে টপে পৌঁছাবে, তাহলে 0.01। আচ্ছা এটা হচ্ছে 0.4, তার মানে 0.1, তার মানে 0.01 সেকেন্ড, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। এবার পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটি পূর্ণচক্রের গড় মান, পূর্ণচক্রের গড় মান হচ্ছে 0 হয়, এটা অলওয়েজ প্রযোজ্য। তারপর আমরা যদি দেখি, এবার আসেন আমাদের কোন দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির আরএমএস ভ্যালু, যেমন এখানে স্পেসিফাই করে দিছে যে ভি আরএমএস সেটা কত, তড়িৎচালক শক্তি শীর্ষ মান কত, তাহলে এটাকে √2 দ্বারা গুণ করলে 14.14 হবে, সেটা হচ্ছে অ্যান্সার। এবার আসেন আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান।
তো নাও ইটস টাইম ফর জিওমেট্রিক্যাল অপটিক্স। আমাদের প্রথমটা হচ্ছে বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভিতরে একটি আলোক রশ্মি প্রবেশের পর তার গতি হচ্ছে এত% হ্রাস পায়, ওই মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত? তাহলে আমরা বুঝতেই পারি, যেহেতু প্রতিসরণাঙ্ক হচ্ছে আপনার আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের আলো, মানে শূন্য স্থানের আলোর বেগ, ধরেন সি নট, ওই মাধ্যমে আলোর বেগ সি। সো আমাদের 1/বাই এত% হ্রাস পাওয়ার পর 0.85 অবশিষ্ট আছে, ভাগ করলে যা আসে, তো 1/0.85 যত আসে 1.176, 1.176 কাছাকাছি হচ্ছে 1.18। আচ্ছা, তারপর আমাদের পাই যেটা, সেটা হচ্ছে একটি জলাশয়ের প্রকৃত গভীরতা এইটা দেওয়া আছে, পানি পরিসর এত হইলে আপাত গভীরতা। সো আপাত গভীরতা যেটা হবে h/μ, তাহলে 6/4/3 গুণ হয়ে যাবে। সো 3 × 3/2, 9/2, তাহলে 4.5 গ নাম্বার হবে। তাহলে এর পরে যেটা, সেটা হচ্ছে আমরা দেখি আমাদের এরপরেটা হচ্ছে কাগজের ভার হিসাবে ব্যবহৃত এটি পুরো কাজ, প্রতিসরণাঙ্কটা দেওয়া আছে মিউ। উপর থেকে নিচের দিকে তাকালে কাগজের উপর একটি দাগ, কাচের উপর প্রান্ত থেকে 6 সেন্টিমিটার নিচে মনে হয় কাচ খণ্ডটির পুরুত্ব কত? তাহলে আমাদের পুরুত্ব জিজ্ঞেস করছে, উপর থেকে তাকাইলে মনে হয় এত, উপর থেকে তাকাইলে কি আপাত। তো আমরা জানি এইচ প্রাইম হচ্ছে কি h/μ, তাহলে কাচটি খণ্ডটির পুরুত্ব যদি আমরা বের করতে চাই তাহলে কি মিউ এইচ প্রাইম 1.5 × 6, দ্যাট মিনস 9 সেন্টিমিটার হওয়া উচিত। সো গ শুড বি দি রাইট অ্যান্সার। এবার আমরা দেখব একটি বস্তু উত্তল লেন্সের দিকে চলতেছে, যখন লেন্সটি লেন্স থেকে দূরত্ব এত, তখন বস্তুর বেগ এত হলে প্রতিবিম্বের বেগ কত? আচ্ছা, তাহলে উত্তল লেন্স তো 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f, এটা আমরা জানি। এখন যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আপনি দেখতে পারবেন এটা যদি করেন -u² ইন্টু ডিডিটি অফ ইউ মাইনাস v² ডিডিটি অফ ভি ইজ ইকুয়ালস টু, এটা তো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে আপনার এইটা হচ্ছে বস্তুর বেগ, এটা হচ্ছে বিম্বের বেগ, প্রতিবিম্বের বেগ কত এটা জানতে চাইছে। তাহলে আপনার ডিডিটি অফ ভি যদি আপনি ওইটা ওই পাশে নিবেন, এটাকে ভাগ দিবেন, সো মাইনাস থাকবে আপনার ডিডিটি অফ ইউ থাকবে, নিচে u² থাকবে, উপরে v² থাকবে, বা আপনি বলতে পারেন u/v² থাকবে। তাহলে এখানে আপনার ডিডিটি অফ ইউ বলতেছে কত, 9 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে v/u, ইউটা দেওয়া আছে হচ্ছে 60, তাহলে 1/60 প্লাস 1/v ইজ ইকুয়ালস টু f দেওয়া আছে 24, এখান থেকে ভিটা বের করি, তো 24 ইনভার্স মাইনাস 60 ইনভার্স, তার ইনভার্স, এখান থেকে ভি বের করলাম আমি কত, 40। তাহলে আমার এখানে আসবে 40/u কত ছিল, 60, সেটার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 2/3 সেটার স্কোয়ার ইন্টু হচ্ছে 9, কারণ হচ্ছে আমার তখন হচ্ছে 9 সেন্টিমিটার সেকেন্ড ছিল, তো -4 সেন্টিমিটার পার সেকেন্ড। সো আমরা কাছাকাছি, মানে পজিটিভ মান দিয়ে চিন্তা করা হয়েছে, সো আমরা 4 সেন্টিমিটার সেকেন্ড এটা অ্যান্সার বসাবো। এত সেন্টিমিটার এত ফোকাস দূরত্বে, দ্যাট মিনস f1 f2 দুইটি পাতলা লেন্স ফাঁক না রেখে যুক্ত করা হলো সুষম লেন্সের কার্যকর ক্ষমতা। তাহলে আমরা তো জানি 1/f, এটাই তো আসলে কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে 1/f1 প্লাস 1/f2। তাহলে আমরা 20 সেন্টিমিটার যদি বলি 1/0.2 প্লাস 1/0.25, দুইটাই উত্তল লেন্স। তারপর হচ্ছে তাহলে এটা আসে 5, এটা আসে হচ্ছে 4, দ্যাট মিনস 9 ডাইঅপ্টার। 9 কোথায় আছে, কতে আছে, ক হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসেন আমরা এর পরেরটাতে যাই। কোন প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ দেওয়া আছে, ডেল এম দেওয়া আছে, মিউ কত? মিউ হচ্ছে sin a প্লাস ডেল এম বাই 2, দ্যাট মিনস 45 ডিগ্রি, ডিভাইডেড বাই sin a বাই 2, দ্যাট মিনস sin 30 ডিগ্রি। এখানে আছে 1/√2, এখানে আছে হাফ, তাইলে আমার 2টা উপরে যাবে, √2টা নিচে যাবে, ভাগ করলে √2 থাকবে, √2 হচ্ছে 1.414, খ হচ্ছে রাইট অ্যান্সার। যে দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হয়, লাল এবং নীল, লাল এবং নীল তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ কৌণিক বিচ্ছুরণ হয়ে থাকে। এই লাল ও নীল, লাল ও নীল একই, মানে একই অপশন দুইটা পরপর আসছে, দ্যাটস ওয়াই আসলে বলার কিছু নাই। কোন বর্ণের রশ্মিকে মধ্য, হলুদ, হলুদ হচ্ছে সবসময় মধ্য রশ্মি। আচ্ছা, একটি সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ দেওয়া আছে, যন্ত্রের বিবর্ধন কত? তো আমরা একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের কি দেওয়া আছে আমার কাছে, আমাকে ফোকাস দূরত্ব দেওয়া আছে,
আমাকে এখান থেকে বিবর্ধন বের করতে হবে। সো এইটা আসলে আমার নিজেরও জানা নাই, কিন্তু আমি যেটা করতে পারি দেখেন 1/u প্লাস 1/v 1/v ইজ ইকুয়ালস টু 1/f, তাই না? এটা তো আমরা জানি। এখন বিবর্ধন মানে কি? এম মানে হচ্ছে মাইনাস ভি বাই ইউ। সো আমার এটা মুখস্থ নাই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে সূত্র দিয়ে বের করতেছি। মাইনাস ভি দিয়ে যদি গুণ করেন, সো মাইনাস ভি বাই ইউ মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস ভি বাই এফ। আচ্ছা, তাহলে এইটাই তো আপনার বিবর্ধন, তাই না? বিবর্ধন মানে তো আপনার এটা। তো আপনি তাহলে এখান থেকে দেখেন বের করে ফেলতে পারেন যে এটা হচ্ছে এম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ভি বাই এফ। আপনার আসলে ভি কত দরকার? ভি হচ্ছে মাইনাস ডি, বা হচ্ছে আপনার দরকার মাইনাস হচ্ছে প্লাস 0.25। আপনি তো সেন্টিমিটারে যাচ্ছেন, তাই না? না তো সেন্টিমিটারে না, এরকম। আর এফ কত? 0.1। তাহলে আপনি এখান থেকে যদি ভাগ করেন অ্যান্সারটা চলে আসবে 1 প্লাস 0.25 ডিভাইডেড বাই 0.1। তাহলে আপনার বিবর্ধন চলে আসবে 3.5। কোথায় আছে এটা? ঘতে। তো ঘ শুড বি দ্য রাইট অ্যান্সার। তো এই জিনিসটা আমি হচ্ছে সবসময় বলি, দেখেন আমার নিজেরও কিন্তু সূত্র মনে নাই, এত এত চ্যাপ্টারের সূত্র আমি কোনো প্রিপারেশন ছাড়াই ডিরেক্টলি ক্লাসে ঢুকে গেছি। আমি ক্লাসে ঢুকার আগে দেখি নাই যে স্লাইডে কি কি এমসিকিউ আছে। তো আমার সূত্রটা মনে নাই, বাট মনে না থাকলে কি হয়েছে, আমার মেইন সূত্র মনে আছে 1/u 1/v 1/f। এম মানে কি মনে আছে, গুণ করে দিছি ঠিকই, কিন্তু আমি বের করে নিয়ে আসছি। তো নট নেসেসারি আমাকে পরীক্ষার আগে তো সব কিছু দেখে যেতে পারতে হবে। বইয়ে শত শত অঙ্ক আছে, আপনি নিজের খাতায় হয়তো 1000টা অঙ্ক করে ফেলছেন, সব আপনি দেখে যেতে পারবেন না, দ্যাটস নট ম্যান্ডেটরি। বাট আপনি কোনো এক সময় করছিলেন, মেজর সূত্রগুলো, বেসিক সূত্রগুলো আপনার জানা আছে, এটাই কিন্তু অনেক। এটা দিয়েই কিন্তু আপনি চাইলে পরীক্ষার হলে কাঁপাই দিয়ে আসতে পারবেন। জাস্ট যখন ভুলে যাবেন একটু ডেরাইভ করে নেবেন মেইন সূত্র থেকে, তাহলেই হবে। একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেতার বিবর্ধন দেওয়া আছে। সো এটা হচ্ছে M1, এটা M2। মোট বিবর্ধন কত হবে? দুইটার গুণফল 5 ইন্টু 25, তার মানে 250 হবে। তারপর যেটা বলতেছে সেটা হচ্ছে টেলিস্কোপের অভিলক্ষ্য অভিনেতার ফোকাস দূরত্ব দেওয়া আছে। সো এইটা হচ্ছে F0, এইটা হচ্ছে FE। অসীম ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন সেটা হচ্ছে কি? অভিলক্ষ্য আর অভিনেত্র F0 বাই FE। তাহলে F0 কত? F0 হচ্ছে 4, FE কত? 0.8, যেহেতু সেন্টিমিটার দেওয়া, 4 ভাগ 0.8, দ্যাট ইজ 5। সো 5 শুড বি দ্য অ্যান্সার। এরপর বলছে এত বিবর্ধন বিশিষ্ট, তার মানে এম আমাকে দিয়ে দিছে, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস F0 প্লাস FE দিয়ে দিছে। আচ্ছা, তাহলে লেন্স দুটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে F0 বাই FE এটা দেওয়া আছে 4, আর তার মানে হচ্ছে F0 ইজ ইকুয়ালস টু 4FE, এটা একটা ভ্যালু। আর F0 প্লাস FE সেটা দেওয়া আছে 36। তাহলে আমরা যদি যোগ করি ভ্যালুটা বসছি 5FE ইকুয়ালস টু 36। তাহলে 36 ভাগ 5, তাহলে FE চলে আসে আমার 7.2 সেন্টিমিটার ইন্টু 4, 4 দিয়ে গুণ করলে F0 সেটা হচ্ছে 28.8। তাহলে 7.2 28.8 এটা আছে অপশন সি তে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসি আমরা ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলো বিজ্ঞান। বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর সুন্দর রং দেখায় কিসের কারণে? অবশ্যই অবশ্যই এটা হচ্ছে বিচ্ছুরণের কারণে। বিচ্ছুরণের কারণে আলোটা চারদিকে, আপনি জানেন বিচ্ছুরণ আসলে দুইটা জিনিসের সমষ্টি, একটা হচ্ছে প্রতিসরণ আর একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এদের মিলিত ক্রিয়ায় হচ্ছে বিচ্ছুরণটা ঘটে। সো বিচ্ছুরণের কারণে এটা সুন্দর রং দেখা যায়। ইয়ঙ্গের দ্বিচির পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ঝালর, দুটি পাশে উজ্জ্বল ঝালরের মাঝে পথ পার্থক্য কত? পাশাপাশি দুইটা উজ্জ্বল ঝালরের মাঝে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা অবশ্যই হবে, কারণ ওই যে মনে আছে এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা, 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, এগুলো হচ্ছে ব্যাপারগুলো হয়ে থাকে। ইয়ঙ্গের দ্বিচির পরীক্ষায় একটি চির বাদ দিলে কোন আলোকীয় ঘটনা ঘটবে? তাহলে একটা মাত্র সিঙ্গেল স্লিট পড়ে থাকবে, তাহলে কি এক চির কর্তৃক অপবর্তন সেটা ঘটবে। এই যে অপবর্তন সেটা দেখাচ্ছে। ইয়ঙ্গের দ্বিচির পরীক্ষায় যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পট্টির প্রস্থ, দেখেন পট্টির প্রস্থ আসলে কি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ বা 2a। তাহলে যদি আপনার বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে এটাও কি দ্বিগুণ হবে, তাহলে এটাও কি 2 বিটা হবে। তারপর আছে এত মিটার দূরে অবস্থিত পর্দা, ক্যাপিটাল ডি দেওয়া, পর্দা থেকে এত দূরে দূরত্বে ডোরা তৈরি হলো। এত দূরে অবস্থিত পর্দায় পরস্পর থেকে এত দূরত্বে ডোরা তৈরি হলো, তার মানে ল্যামডা ডি বাই এর ভ্যালু দেওয়া আছে। কেন্দ্রীয় চরম থেকে 1 সেন্টিমিটার দূরে চতুর্থ উজ্জ্বল ডোরা পাওয়া গেল, এখানে হচ্ছে n ইকুয়ালস টু 4। আচ্ছা, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে xn ইজ ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a, তাই না? তাহলে এই xn এর ভ্যালু দেওয়া আছে আপনার 1 সেন্টিমিটার, 1 10 টু দি পাওয়ার -2।
4 দেওয়া, ল্যামডা আপনি জানেন না, আচ্ছা ওইখানে তো ওই জিনিসটা দেওয়াই আছে, এত সেন্টিমিটার দূরে, আচ্ছা ল্যামডা আপনি জানেন না, আচ্ছা ল্যামডা আপনি জানেন না, ডি আপনি জানেন 1.5, এ কি আমরা জানি, এ কি আমরা জানি, আম, এ আমরা জানি না, ওকে এ আমরা জানি না, তাহলে এখান থেকে তো এইটা পাওয়া যাচ্ছে না। আমাকে তো বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এত দূরে অবস্থিত, তার মানে ক্যাপিটাল ডি দেওয়া আছে, এত দূরে পরস্পর থেকে এত দূরত্বে ল্যামডা ডি বাই এ দেওয়া আছে, ল্যামডা ডি যদি এ দেওয়া থাকে তাহলে বংশোদ্ভূত চতুর্থ উজোড়াটি তৈরি হলো, এইটা আসলে হওয়ার কথা না, সেন্টার থেকে এত দূরে এটা হওয়ার কথা না। আচ্ছা তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এইখান থেকে যদি আমরা বলি তাহলে কিছু একটা কোশ্চেনে ডেটা মিস্টেক আছে, এই জায়গাটা আমরা স্কিপ করতেছি। আমাদের কোনো চিরের প্রস্থ দেওয়া আছে, তার মানে আমাদেরকে এ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আলো দিয়ে এক আলোকিত করলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা জানি এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2n-1 ল্যামডা বাই 2 যদি অবম হয়ে থাকে, তাহলে আপনার এখান থেকে থিটা হচ্ছে সাইন ইনভার্স, যদি আপনি বসান তাহলে হচ্ছে 2n-1, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে, ল্যামডা বাই 2, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে কোণ, তাহলে সাইন ইনভার্স আপনার ল্যামডা দেওয়া আছে কত 5896 10 টু দি পাওয়ার মাইনাস 10, 2 ইন্টু এ কত দেওয়া আছে 4 10 টু দি পাওয়ার সেন্টিমিটার আছে, মিটার নিলে এত, আমি যদি মানটা বসাই সাইন ইনভার্স 5896 10 to the power minus 10 divided by 8 10 to the power minus 6, তাহলে অ্যাঙ্গেলটা আসে হচ্ছে আপনার 4.22, কিন্তু যদি উভয় পাশের মাঝে কোণ বের করতে বলছে তাহলে 2 থিটা হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে কি 2 থিটা, তাহলে 2 থিটা কত আসে 8.45, কাছাকাছি আছে এই অপশনটা, ঘ শুড বি দা রাইট, এই কোথায় চলে গেল, তাহলে তো হইল না আমাদের, আচ্ছা তাহলে হইল না, কেন হইল না আমরা একটু দেখি। চিরপ্রসারিত তরঙ্গবিশিষ্ট আলো দিয়ে আলোকিত করে কেন্দ্রীয় চোখ উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলো, ও আচ্ছা এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, কোনো চিরের প্রস্থ দেওয়া অবম, আচ্ছা আমরা এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অবম নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। তো এবারের প্রবলেমটা হচ্ছে কোনো চিরের প্রস্থ দেওয়া আছে, দ্যাট মিনস আমাদের কাছে এ দেওয়া, তারপর এত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া, আলো আলোকিত করলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যে কৌণিক দূরত্ব কত, আমরা জানি এক চির কর্তৃক অবয়বের জন্য আমার সূত্র কি, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা, অবয়বের জন্য সূত্রটা উল্টায় যায় এক চিরের ক্ষেত্রে, তাহলে আপনি থিটা সমান পাচ্ছেন সাইন ইনভার্স, এন তো প্রথম ক্রম, ল্যামডা দেওয়া আছে 5896 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই এ কত 4 10 টু দি পাওয়ার মাইনাস 4 আছে, বাট 6 হবে যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, তাহলে এইটা করলে কত আসে, এইটা করলে আসে সাইন ইনভার্স 5896 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 4 10 টু দি পাওয়ার মাইনাস 6, চলে আসতেছে হচ্ছে 8.47, তাহলে এইটা হচ্ছে এক পাশে কতটুকু কোণ তৈরি করবে, নিচে কি উপরের দিকে যতটুকু কোণ নিচের দিকে ততটুকু কোণ, তাহলে উভয় উপরের এবং নিচে তাদের মাঝখানে কোণ হবে কত, তাদের মাঝখানে কোণ হবে হচ্ছে তার দ্বিগুণ, এটা হবে 2 থিটা, তাহলে 8 দুগুণে 16 দশমিক সামথিং, তাহলে 16.95, এটা অ্যান্সার হওয়া উচিত, এই যে 16.95 হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটি দ্বিচির পরীক্ষায় এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস ল্যামডা, আলোক দৃশ্যের ক্ষেত্রে 60টি পট্টি দেখা যায়, এত তরঙ্গ দৈর্ঘ্যর আলো ব্যবহৃত করলে কতটি পটি দেখার কথা, আচ্ছা এখানে দেখেন ভাই আমরা এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, তাই না, তাহলে এন ম্যাক্সিমাম কত দেখবো, এন ম্যাক্স হবে হচ্ছে আপনার এ ডিভাইডেড বাই ল্যামডা যখন সাইন থিটা 1 হয়, তাহলে এন এর সাথে আপনার ল্যামডা হচ্ছে ডিরেক্টলি ব্যাসানুপাতিক, এন ম্যাক্স ব্যাসানুপাতিক হচ্ছে ল্যামডা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে এন প্রাইম বাই ইনিশিয়ালি কয়টা দেখা যেত 60, পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্য কত হইল 600, শুরুতে কত ছিল 400, তাহলে আমরা কাটাটি করলে 2/3 পাই, তাহলে এন প্রাইম হচ্ছে 2/3 ইন্টু 60,
120/3 দ্যাট মিনস 40, তাহলে 40টা পট্টি দেখার কথা আমার হিসাবে। দেখলাম একটি একক রেখাছিদ্রের অপবর্তন মানে একচির কর্তৃক অপবর্তন যেটা বেদ অর্ধেক করা হলো। আচ্ছা মানে এ থেকে আমার হচ্ছে a/2 করা হইলো, পর্দা ও রেখাছিদ্রের দূরত্ব দ্বিগুণ করা হইলো, ডি থেকে 2d করা হইলো। মুখ্য উজ্জ্বল পট্টির বেদ কি হবে? দেখেন আমাদের বেদ আসলে কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাই না? এখন আমার a কে যদি অর্ধেক করা হয়, d কে যদি দ্বিগুণ করা হয়, তার মানে দেখেন আমার কি হবে, ল্যামডা ইন্টু 2d ডিভাইডেড বাই 2 ইন্টু a/2, তাহলে 4 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a এরকম হবে, তাই না? তাহলে আমার হচ্ছে 4 গুণ হবে, এইটা হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। ওকে, তারপর একটি গ্রেটিং এর ভিতর দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো, প্রথম ও তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত হবে? সো এখানে সূত্রটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। তো আমরা যদি করতে চাই তাহলে থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এন ল্যামডা ডিভাইডেড বাই ডি। আর প্রতি সেন্টারে দাগ সংখ্যা দেওয়া আছে এবং দেখেন আমার ডি হচ্ছে 1/n, বা আমি এভাবে বলতে পারি, দেখেন 6000টা দাগের জন্য আসে 1 সেন্টিমিটার, তাহলে ডি হবে কত, 1 সেন্টিমিটার মানে 1 × 10⁻² ডিভাইডেড বাই 6000। এখান থেকে ডি এর ভ্যালু পেয়ে যাব, সবকিছু বসাইলে আমার অ্যাঙ্গেল পাওয়া যাবে থিটা 1 থিটা 3, মানে তৃতীয়র জন্য আমরা থিটা 3 লিখলাম। দেখি দুইটা কত কত করে আসে। তো প্রথমটা সাইন ইনভার্স 1 ইন্টু ল্যামডা কত, 5000, 5000 10⁻10 ডিভাইডেড বাই ডি কত, ডি হচ্ছে 10⁻2 উপরে গুণ হয়ে যাবে হচ্ছে ইন্টু 6000। ওকে, আমরা এখানে ইস্তফা দিতে পারি। এই অ্যাঙ্গেল হচ্ছে 17.45, সো এটা হচ্ছে 17.45। আর পরেরটা, এটাকে আমি এতে সেভ করলাম। পরেরটা যদি আমরা বলি, পরেরটা হচ্ছে জাস্ট 1 এর জায়গায় 3 হবে, সো এখানে ভ্যালুটা আসে হচ্ছে 64.15। তো এখান থেকে যদি আমরা এ বাদ দিই, ডিফারেন্স আসে 46.7, এইটা আসে ডিফারেন্স। তো থিটা 1 ডিফারেন্স থিটা 3 আর থিটা 1 এর ডিফারেন্স হচ্ছে 46.7 ডিগ্রি। সো গ নাম্বার হওয়া উচিত অ্যান্সার। ইয়েস, গ হচ্ছে আমাদের অ্যান্সার। একটি ফ্রনহোফার শ্রেণীর একক চির অপবর্তন পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে, ল্যামডা দেওয়া আছে। এক রশ্মি আলো ব্যবহার করা হলে চিরের বেদ দেওয়া আছে, চিরটার বেদ, দ্যাট মিনস আমার হচ্ছে অপবর্তন যেহেতু, দ্যাট মিনস এক চির কর্তৃক অপবর্তন, সেটার এটা দেওয়া আছে এত। কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টির অর্ধ কৌণিক বিস্তার, কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টির অর্ধ কৌণিক বিস্তার বের করো। আচ্ছা, তাহলে আমাদের এইটা বুঝতে হবে, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু, নর্মালি এন ল্যামডা পড়ি অবমের জন্য, তাই না? তো অবমের যে কোণটা আসে তার অর্ধেক করা লাগবে। এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, এটা হচ্ছে প্রথমটার জন্য। তো প্রথমটার অর্ধেক যদি আমরা হিসাব করি তাহলে আমাদের চলে আসবে হচ্ছে এন বাই মানে হাফ ইন্টু ল্যামডা। কিভাবে বললাম ভাইয়া? দেখেন কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টির অর্ধ কৌণিক বিস্তার বের করো। কেন্দ্রীয় চরমটার পরে হচ্ছে প্রথম অবম হয়। প্রথম অবমটা যদি আপনার এন ল্যামডা মানে 1 ল্যামডা হয়, তাহলে কেন্দ্রীয় চরমটা আমরা হাফ ল্যামডা পর্যন্ত ধরতে পারি। ওই হিসেবে যদি আমরা বলি সাইন ইনভার্স ল্যামডা কত ভাইয়া, 6000, 10⁻10 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু এ কত ভাইয়া, এ হচ্ছে 12, 10⁻7 হয়ে যাবে, এটা আসে 14 পয়েন্ট সামথিং, থিটাটা তখন আসে 14.47, ওই হিসেবে হচ্ছে 15 ডিগ্রি, সেটা রাইট হওয়া উচিত আমার মতে। ওকে, এবার বলছে হীরকের প্রতিফলক তলে আলোক রশ্মি এত কোণে আপতিত হলে হীরক এবং মধ্যে পরিসরের কোণের ভ্যালু এত, হীরকের সমাবর্তন কোণ নির্ণয় করো। তাহলে আমাদের যেটা আছে মিউ পাওয়া যাবে এখানে। হীরকের প্রতিফলক তলে একটি আলোক রশ্মি এত কোণে আপতিত হলে হীরকের মধ্যে প্রতিসরণ কোণ পাওয়া যায়। হীরার মিউ জানা লাগবে, আসলে হীরার মিউ যদি না জানা থাকে তাহলে এটা পাবো না। তাহলে আমি এইটা বলতে পারি, প্রতিফলক তলে, আচ্ছা, 1 ইন্টু সাইন 60 ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন 12।
এটা হচ্ছে আমরা সেলেসিউসের সাধারণ রূপ, বায়ু মাধ্যম থেকে 60 ডিগ্রি কোণে আসতেছে, ওই মাধ্যমে ঢুকে আমরা 12 পাচ্ছি। তাহলে এখান থেকে মিউ পাবো হচ্ছে sin 60/12। তাহলে আমরা একটু দেখি মিউ কত আসে, sin 60 ভাগ sin 12, এইটা আসে হচ্ছে আমাদের 4.1653। মিউ হচ্ছে tan থিটা পি এর সমান। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাইলে হচ্ছে আমাদের চলে আসছিল কত, এইটা প্লাস 0। ওকে, tan ইনভার্স অ্যান্সার, তাহলে এখানে থিটা পি চলে আসে হচ্ছে 76.5 ডিগ্রি। এইটা হচ্ছে কাছাকাছি আছে এখানে। সো দিস শুড বি দ্য অ্যান্সার। এই জন্য গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নিচের কোন তরঙ্গটির পোলারায়ন সম্ভব না? আমরা জানি পোলারায়ন সম্ভব হচ্ছে যেটা হচ্ছে আর বা অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সম্ভব না। আলোকের ক্ষেত্রে সম্ভব, পানির তরঙ্গ সেটা সম্ভব, বেতার এগুলো অনুপ্রস্থ। শব্দ তরঙ্গ এটার ক্ষেত্রে আমাদের যেহেতু অনুদৈর্ঘ্য, এর ক্ষেত্রে পোলারায়ন সম্ভব না। সো ঘ বা শব্দ তরঙ্গ এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে মডার্ন ফিজিক্স। ওকে, এবার আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, মডার্ন ফিজিক্স সেটা নিয়ে কাজ করব। কোন কণার মোট শক্তি নিচের অবস্থার শক্তি দ্বিগুণ হলে কণাটির বেগ কত? দ্যাট মিনস এম সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু টুয়াইস এম নট সি স্কোয়ার। সি স্কোয়ার গুলো কাটি যদি করে দিই, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম, সরি 2m নট। হ্যাঁ, সো আলটিমেটলি আপনার এগুলো কাটাটি চলে যাবে। তো আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেটা হচ্ছে উল্টাইলে হাফ স্কোয়ার, দ্যাট মিনস 1/4। দ্যাট মিনস ভি বাই সি সেটা চলে আসবে হচ্ছে করলে √3/2, ভি হচ্ছে √3/2 সি। গ নাম্বারটা শুড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় বিকিরণের কি করলে? বিকিরণের কম্পাঙ্ক যত বাড়াবেন, কম্পাঙ্ক যত বাড়াইলে তত হচ্ছে আপনার গতিশক্তি বৃদ্ধি পাবে। এবার আসেন কোন পদার্থের, আচ্ছা এটা কিভাবে হয়, এটা অনেকের কোশ্চেন থাকতে পারে। ওই যে এইচ এফ ইজ ইকুয়ালস টু কি, এইচ এফ নট প্লাস ই কে ম্যাক্স, তাই না? সো আপনি এফ যত বাড়াবেন, আপনার এফ হচ্ছে আপনি যত বাড়াবেন তত কি আপনার গতিশক্তি বাড়বে, কারণ এটা কি ধ্রুব। এই জায়গাটা ধ্রুব, যেহেতু এফ বাড়াইলে ই কে ম্যাক্স এটা বাড়বে। এবার বলছে কোন পদার্থের কার্যাপেক্ষক এটা দিয়ে দিছে, মানে হচ্ছে ফাই এটা দিয়ে দিছে। সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত করলে ফটোইলেকট্রিক নির্গত হয় সেটা হচ্ছে দেখেন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাই, মানে 4 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখান থেকে আপনি ল্যামডা নটটা পেয়ে যাবেন, ক্যালকুলেটর দিয়ে করলেই বের হবে। ফোটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে বেশি হইতে হবে অবশ্যই। তার হচ্ছে কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হইতে হবে। তারপর হচ্ছে, আচ্ছা এটাও ট্রু। তারপর তরঙ্গ দৈর্ঘ্য সূচন কম্পাঙ্ক থেকে কম হইতে হবে, এটাও ট্রু। তাহলে তিনটাই ট্রু, দ্যাট মিনস ডি সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলছে এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামো, এস জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুববেগে গতিশীল উভয় কাঠামোর পর্যবেক্ষক কোনো বাতির আলো দ্রুতি নির্ণয় করলো সি প্রাইম ও সি, এদের সম্পর্ক কি হবে? এক্স্যাক্টলি সমান হবে। এটা হচ্ছে আইনস্টাইনের পোস্টুলেট যে আলোর বেগ সবাই হচ্ছে সব ফ্রেম থেকে সেম মাপবে। স্থির কাঠামো তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি কিভাবে চলে? স্লো, মানে গতিশীল কাঠামোতে আপনার টাইমটা হচ্ছে কি বেড়ে যায়, স্থির কাঠামোতে টাইমটা ফিক্স থাকে, গতিশীল কাঠামো টাইমটা বেড়ে যায়। টাইম বেড়ে যায় মানে হচ্ছে এটা হচ্ছে স্লো চলে। তাহলে আমরা বলবো কি দ্রুত ধীরে ধীরে চলে। তাহলে এবার আসেন 30 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে এত বেগে চলতে শুরু করে, তাহলে এটা হচ্ছে এল নট দেওয়া আছে, তাহলে এইটা দেওয়া আছে ভি দেওয়া। তাহলে হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য কত হবে? এল ইজ ইকুয়ালস টু 30 ইন্টু 1 মাইনাস 0.5 স্কোয়ার, এখান থেকে যা আসে এটা হচ্ছে 25.98। এবার দিছে আলোর দ্রুতিতে গতিশীল এটি রকেটের দৈর্ঘ্য হবে। আলোর দ্রুতিতে যদি একটা রকেট গতিশীল হয় তার দৈর্ঘ্য অলমোস্ট 0 হয়ে যাবে, কারণ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি এর জায়গায় সি বসালে এটা 0 চলে আসবে। এত কার্যপেক্ষক, দ্যাট মিনস ফাই দিয়ে দেওয়া একটি ধাতব পৃষ্ঠের উপর 3 ইলেকট্রন ভোল্ট সমপরিমাণ একটি ফোটন আপতিত হলে নির্গত আলোর ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? সো এই যে 3 আপতিত হয়েছে, 1.5 চলে গেছে, তাহলে বাকিটা কি গতিশক্তি ম্যাক্স হবে, বুঝাই যাচ্ছে এটা কত হবে, 1.5 ইলেকট্রন ভোল্ট হবে। একটি মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যযানে অতিবাহিত 2 দিন পৃথিবীতে 4 দিনের সমান হবে? আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়ালস টু টি নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে আমরা বুঝতে পারছি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার
ইজ ইকুয়ালস টু হাফ তার স্কোয়ার, তাই না? তাহলে ভি আসটা কত হবে? ওই যে √3/2, √3/2c হবে। 25 বছর বয়সে একজন মহাশূন্যচারীর মহাকাশযানে এত বেগে ভ্রমণ করে পৃথিবী হিসেবে 30 বছর পর তিনি ফিরে আসে, বর্তমানে তার বয়স কত? তাহলে আমাদের আপাত টাইমটা দিয়ে দিছে, প্রকৃত টাইমটা আমাকে বের করতে হবে। 1 মাইনাস 18/30, 1.8/3, 18/30 তার মানে 6/10 বা 3/5 মানে 0.6 স্কোয়ার। টি কত বলছে? টি হচ্ছে 30 বছর আসছে, 0.6 তার মানে এটা 0.8 হয়ে যাবে। তাহলে টি নটটা হচ্ছে 3 × 24 বছর। আচ্ছা, 25 বছর বয়সে যাত্রা শুরু করছে, 25-এর সাথে আরো 24 বছর তার অ্যাকচুয়ালি কাটছে, দ্যাট মিনস 49 বছরে সে ফেরত আসছে। তার 49 বছর তার বয়স হবে। নিচে ফটো ইলেকট্রন ক্রিয়া লেখচিত্রের ঢালকে কি দ্বারা প্রকাশ করা যায়? এখানে লেখচিত্রটা দেওয়া নাই, সো এই কোশ্চেনটা আসলে পারফেক্ট হয় না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো এবার বলছে কোন ধাতু থেকে নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ দেওয়া হলে নিবৃত্তি বিভবের মান কত? আমরা জানি নিবৃত্তি বিভবের মান EV0 ইজ ইকুয়ালস টু হাফ mv max তার স্কোয়ার। সো আপনার নিবৃত্তি বিভব চাইছে 1.6 10⁻⁻19, V0 আপনার জানা লাগবে হাফ। এটা হচ্ছে আপনার ভর ইলেকট্রনের 10⁻31 ইন্টু ভি ম্যাক্স 2 10⁻6 তার স্কোয়ার। সবকিছুই জানা আছে, এখান থেকে তাহলে নিবৃত্তি বিভব কত সেটা আপনি পেয়ে যাবেন। এইটা আসবে হচ্ছে 12 ভোল্ট। এবার আসি আমরা পরমাণুর মডেল এই চ্যাপ্টারটাতে। এখানে তেজস্ক্রিয়তা রিলেটেড জিনিসপাতিও আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধ অনুপাত আমরা জানি Rn সমানুপাতিক n স্কোয়ার। তাহলে প্রথমের সাথে দ্বিতীয় যদি ব্যাসার্ধ অনুপাত করা হয় 1:2 স্কোয়ার, দ্যাট মিনস 1:4 সেটা হবে। তো এরপর আসেন যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি এত, তৃতীয় কক্ষপথে তাহলে কি হবে? তাহলে আমরা জানি En সমানুপাতিক আপনার হচ্ছে 1/n স্কোয়ার, 1/n স্কোয়ার। তাহলে আপনার 13.6 ডিভাইডেড বাই কততম চাইছে? তৃতীয়তে চাইছে, এটা হবে। এটা দ্বারা ভাগ করলে 9 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে। আই গেস এটা 1.5 এই টাইপের কিছু একটা হবে। বোর তত্ত্ব অনুসারে এই আয়নের ভূমিস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত? আচ্ছা, তাহলে আমরা এইখানে যদি কাজ করি, এখানে দেখেন প্রথমত আপনার লিথিয়ামের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম মানে 3 নাম্বার Z=3। আমরা এই জিনিসটা জানি যে En সমানুপাতিক n স্কোয়ার বাই জেড স্কোয়ার। তাহলে হচ্ছে সরি Z²/n²। আচ্ছা, তাহলে আমরা যদি চিন্তা করি En, তাহলে হবে কি আমার জেড কত? 3 স্কোয়ার ডিভাইডেড বাই কত নাম্বার কক্ষপথে ভূমিস্তর থেকে এটি ইলেকট্রনকে, আচ্ছা ভূমিস্তর মানে হচ্ছে আপনার n হচ্ছে 1 ইন্টু হচ্ছে 13.6 মাইনাস 13.6। তাহলে এখান থেকে 9 ইন্টু 13.6 কত আসে একটু দেখি, আমি এটা শিওর না। এইটা আসে 122.4। তাহলে 122.4 এইটুকু পরিমাণ শক্তি লাগার কথা। ওকে, 20 সেন্টিমিটার পুরো স্টিল ভেদ করা যেতে পারে কোনটা? এটা মুখস্থ জিনিস, এটা আপনারা দেখবেন যখন আলফা বিটা গামা এদের প্রপার্টি পড়বে তখন এগুলো পেয়ে যাবেন। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে T½ তাহলে এতদিন পর, মানে এতদিন 3 18 54, তাহলে এটা 3T½ সময় পর মোলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? তাহলে দেখেন ফার্স্টে 1 আপনি হাফ হবে একটা অর্ধায়ুর পর, এটা হচ্ছে একটা T½ এর পর, এটা দুইটা T½ এর পর আপনার এই অবস্থা হবে 1/4, আরেকটা T½ এর পর আপনার আরেকটা অর্ধেক হয়ে যাবে, তিনটা T½ এর পর 1/8 অংশ। তাহলে বলছে যে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? তাহলে এত অংশ অবশিষ্ট আছে, তাহলে 7/8 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে 7/8 অংশ। 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের অংশ অক্ষত এত থাকে, মানে 2 ঘন্টা পর এতটুকু অক্ষত থাকে, উক্ত তেজস্ক্রিয় বলের অর্ধায়ু কত? দেখেন আপনি 1/16 মানে কত? 1 ডিভাইডেড বাই 2⁴, মানে তার অর্থ 4টা অর্ধায়ু পার হয়েছে। 4 ইন্টু T½ এটা হচ্ছে 2 আওয়ার, তাই না? তাহলে প্রতিটা 4 ইন্টু T½ তাহলে শুধু T½ কত? আধা ঘন্টা, মানে হচ্ছে 30 মিনিট। তাহলে 30 মিনিট কোথায় আছে? খতে, তাহলে খ শুড বি দ্য রাইট অ্যান্সার। এত তেজস্ক্রিয় বিকিরণের পর এত তৈরি হয়েছে, এখানে বিকিরণের ধরন হচ্ছে দেখেন এখানে কি হয়েছে 83 থেকে 84 হয়েছে। তার মানে কি আপনার একটা বিটা রশ্মি বের হয়েছে। একটা বিটা রশ্মি যদি বের হয়, প্রোটন সংখ্যা একবারে, ভর সংখ্যা আর মানে হচ্ছে আনচেঞ্জ থাকে, তাহলে বিটা ডিকে এইটা হচ্ছে ঘটনাটা ঘটছে।
তাহলে আপনার বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া এত থেকে এত বছরের মধ্যে ক্ষয় হইতে কত সময় লাগবে। আচ্ছা, তাহলে এটা একটা বড় প্রবলেম। যেমন টি হাফ হচ্ছে লন 2 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা, ঠিক আছে। এখন আপনি এখান থেকে হচ্ছে আপনার ল্যামডাটা বের করে ফেলতে পারবেন। টি হাফটা কত বলছে, 20 মিনিট। তাহলে এখান থেকে আপনি ল্যামডা কত এটা বের করলেন। আচ্ছা, এখন দেখেন T1 এটা হচ্ছে 1 বাই ল্যামডা লন এন নট বাই হচ্ছে কত 20% থেকে 80% মধ্যে ক্ষয় হইতো। তাহলে শুরুতে ছিল হচ্ছে আমার 0.8 এন নন, মানে 20% ক্ষয় হয়েছে। T2 যদি আপনি চিন্তা করেন 1 বাই ল্যামডা লন এন নট ডিভাইডেড বাই 80% ক্ষয় হয়েছে, আপনি 0.2 এইটা বাকি আছে। এই দুটার ডিফারেন্স আপনি মাপবেন, তাই না। আপনার এটা করতে হবে ডেল টি ইজ ইকুয়ালস টু T2 ডিফারেন্স T1 1 বাই ল্যামডা যদি আপনি কমন নেন লন আপনার দেখবেন থাকবে 0.2 ডিভাইডেড বাই 0.8 সরি বা 0.8 বাই 0.2 মানে হচ্ছে 4। তাহলে 1 বাই ল্যামডা যদি বলেন তাহলে হচ্ছে লন 2 ডিভাইডেড বাই এটা হচ্ছে টি হাফ কত 20 মিনিট ইন্টু লন 4। তাহলে আমরা একটু দেখি কত আসে, লন 2 ইন্টু লন 4 ডিভাইডেড বাই হচ্ছে আমার 20, মানে মিনিটে আসবে 0.04 মিনিট। তাহলে হচ্ছে 0.04 এত 048 এত মিনিট। এটা কি হওয়ার কথা? এটা তো হওয়ার কথা না। আমাদের কিছু একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। আমরা এখানে 1 বাই ল্যামডা বসাবো, তাই না? ও সরি, এখানে হচ্ছে একটু ভুল হয়ে গেছে। আমরা এখানে 1 বাই ল্যামডা বসানোর কথা। সো আমরা এখান থেকে দেখেন ল্যামডা বসাইতে পারি কত, এই জায়গা থেকে আমরা ল্যামডা বসায় নিয়ে আসতে পারি। ল্যামডা হচ্ছে আপনার ল্যামডা, তো তাহলে ল্যামডা আসবে হচ্ছে 20 ডিভাইডেড সরি লন 2, ল্যামডা আসবে হচ্ছে আপনার লন 2 ডিভাইডেড বাই 20। তাহলে এখানে তো 1 বাই ল্যামডা, তাহলে 20 বাই হচ্ছে লন 2 ইন্টু হচ্ছে লন 4, এইভাবে আসা উচিত। তাহলে আপনার 20 ইন্টু লন 4 ডিভাইডেড বাই হচ্ছে লন 2, এখান থেকে যদি করি তাহলে 40 আসে। 40 এটা আছে কোথায়, গতে এইটা শুড বি দ্য রাইট অ্যান্সার। তো 4 এটা ওইটা, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। সো ওরা যেটা দিছে অ্যান্সার সেটা হচ্ছে ভুল, গ হচ্ছে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, জাল টাকা শনাক্ত করার জন্য আমার যতটুকু ধারণা ইউভি রে ব্যবহার করা হয়। এটা আমরা দেখছি যখন এক্সপেরিমেন্ট করে, একটা ইউভি রে যখন দেওয়া হয় তখন টাকার নিচে কিছু সুতা দেখা যায়, এটা নর্মাল চোখে দেখা যায় না। ওইটা দিয়ে হচ্ছে আমাদের যাচাই করা হয় কোনটির ভর নাই। এক্স রে, গামা, বিটা, আলফা, কোনটির ভর নেই? আলফা রশ্মির ভর আছে, বিটা রশ্মির ভর আছে, গামা এক্স রে কোনোটারই ভর নাই। এখানে গামা এবং এক্স রে দুইটা একই হবে। সো যদি ওরা গামা দিছে, আচ্ছা এক্স রে কি ভর হবে? আচ্ছা এক্স রে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, গামা একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, দুইটার কোনোটারই আসলে ভর নাই। সো তা ওরা দিছে আর কি। ট্রিটিয়ামের অর্ধায়ু দেওয়া 25 বছর পর এত গ্রাম ট্রিটিয়াম কত গ্রাম হবে? আচ্ছা দেখেন, এতটুকু যদি অর্ধায়ু হয় তাহলে 25 বছর মানে কি দুইটা অর্ধায়ু। 1 গ্রাম থেকে ফার্স্টে কি হবে, আধা গ্রাম হবে, তারপর কি হবে 1/4 গ্রাম হবে, মানে 0.25 গ্রাম। তাহলে দেখেন একটা অর্ধায়ু পর হবে হচ্ছে আপনার 0.5 গ্রাম, আর একটা অর্ধায়ু পর হবে 0.25 গ্রাম। তাহলে কত গ্রাম হবে? 0.25 গ্রাম, এটা অ্যান্সার হবে। তারপর বলছে 1 খণ্ড রেডিয়াম এত বছর তেজীয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়, রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক কত? তাহলে আপনি যেটা বের করতে পারবেন সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 বাই টি লন এন নট বাই এন। তাহলে এখান থেকে দেখেন 1 বাই 500 বছর এন নট শুরুতে যা ছিল তার 1/5 পরিণত হয়েছে। তাহলে আপনার লন 5 উপরে হচ্ছে লন 5 ডিভাইডেড বাই হচ্ছে 500, সো 3.21 10 টু দি পাওয়ার -3 ইয়ার ইনভার্স 3.2, এটা হচ্ছে আপনার অ্যান্সার, হ্যাঁ ঘতে। এবার আসেন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, আমাদের লাস্টের দিকে চ্যাপ্টার। আমরা এইটা দেখব যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড পরস্পর মিলে গেলে পদার্থটির প্রকৃতি হচ্ছে পরিবাহী, এইটা আমরা জানি। একটি অর্ধপরিবাহিত যদি ইলেকট্রন এবং হোলের সংখ্যা যখন এনই এনপি হয় তাহলে ইন্ট্রিনসিক অর্ধপরিবাহীতে ইন্ট্রিনসিক মানে হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধতে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন এবং হোলের পরিমাণ
মানে এই দুইটা কি হয়, সমান হয়। সমান হওয়া মানে হচ্ছে বিশুদ্ধ, মানে দুইটা মুক্ত মুক্ত ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান হবে। পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অপদ্রব্য দিয়ে ডোপিং করা হয়, পি টাইপ যদি করেন, অ্যালুমিনিয়াম শ্রেণীর যারা আছে, ফসফরাস না, কার্বন না, অ্যালুমিনিয়াম দিয়ে হচ্ছে আপনি করতে পারেন। তাহলে অর্ধপরিবাহী ডায়োডকে রেকটিফায়ার বলা যায়। অর্ধপরিবাহী ডায়োডকে আপনি হচ্ছে রেকটিফায়ার বলতে পারবেন। এনপিএন ট্রানজিস্টর নিঃসারকে যদি 10.6 সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন প্রবেশ করে, যদি 2% ভূমি অংশে বিনষ্ট হয়, তাহলে ট্রানজিস্টরে আলফা ও বিটার মান কত? আচ্ছা, এখানে দেখেন আপনার বলছে 2% ইলেকট্রন ভূমি অংশে বিনষ্ট হয়, তাহলে আই বি হচ্ছে 0.2 আইই, আইসি হচ্ছে 0.98 আইই, সরি এটা 0.02 হবে, 2% শুধু এখানে খরচ হয়েছে, এই তো। এখন যদি আপনাকে বলে আলফা কত, আলফা হচ্ছে আইসি বাই আইই, এত বুঝাই যাচ্ছে 0.98 হবে। বিটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1, সরি, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, 0.98 বাই 0.02, তাহলে এটা আসে হচ্ছে 49। তাহলে 0.98 এবং 49, 0.98 49, গ শুড বি দ্য রাইট অ্যান্সার। বায়াসিং এর ক্ষেত্রে ডিপ্রেশন স্তরের জন্য কোনটি প্রযোজ্য? ফরওয়ার্ড বায়াসে হচ্ছে ডিপ্রেশন লেয়ার হ্রাস পায়, তাহলে এটা ফলস। রিভার্স বায়াসে হ্রাস পায়, বৃদ্ধি পায়। ফরওয়ার্ড ও রিভার্স বায়াসে সমান থাকে, ফরওয়ার্ড বায়াসে হ্রাস পায়, এটা হচ্ছে ট্রু। তো ঘ নাম্বারটা রাইট। তারপর আমরা দেখি দ্বিমুখী যোগে বা রিভার্স বায়াসে ভোল্টেজ ক্রমশ বাড়তে থাকলে একটি বিশেষ ভোল্টেজের প্রবণতা হঠাৎ খুব বেড়ে যায়, এইটাকে হচ্ছে আমাদের জেনার ভোল্টেজ বলা হয়। আচ্ছা, তারপর সিবি কমন বেস কানেকশনে একটি ট্রানজিস্টরের প্রভাব বিবর্ধন, কমন বেসের ক্ষেত্রে আলফা দেওয়া আছে, কমন এমিটার সংযোগ প্রভাব বিবর্ধন কত হবে? বিটা কত জিজ্ঞেস করছে, সো আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এখানে 0.95, সরি এটা হচ্ছে 1 মাইনাস আলফা, সো ভাগ করলে 0.05, তাহলে 95/5 এরকম আমরা বলতে পারি, তাহলে হতো 19 কোথায় আছে, গতে। এবার আসেন কোন ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে মানে কমন বেইজে কানেক্টেড নিঃসারক দেওয়া আছে আইই, এটা হচ্ছে আইই দেওয়া পিট প্রবাহ আই বি দেওয়া, প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে এখানে কত? কমন বেইস থাকলে সেটা হচ্ছে আলফা হয়, কমন বেইস থাকলে সেটা আলফা হয়, তাহলে আলফার মানি কত? আইসি বাই আইই, তাহলে এইটা হচ্ছে 0.88, এখান থেকে 0.88 মাইনাস 0.065, এইটা হবে। দেখি কত আসে। 0.65/0.88, এটা আসলে অলমোস্ট 0.9261, 0.9261, 9261, তো এইটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। কমন বেস সংযোগের ক্ষেত্রে আইসি বাই আইই হওয়ার কথা, এটা আইসি বাই আইই এত, তার মানে এটা হচ্ছে আলফা দেওয়া। সি ব্যবস্থার ক্ষেত্রে আপনার কত হবে, এটা আমরা একটু আগেই দেখে আসছি, আইসি বাই আইই, তাহলে হচ্ছে প্রবাহ মাত্রা বিবর্ধন গুণাঙ্ক, তাহলে এটা আলফা দেওয়া, ঠিক আছে। তাহলে বিটা যখন আপনি হিসাব করবেন, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তার মানে 0.98 ডিভাইডেড বাই 0.02, তার মানে কত? 49 আসবে, তাই না? 49 কোথায় আছে, কতে। ক শুড বি দ্য রাইট অ্যান্সার। এবার আসেন কমন অ্যাম্প্লিফায়ারের ইনপুট ও আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি, কারণ ইনপুট যখন উপরে থাকে আউটপুটটা তখন নিচের দিকে থাকে, এটা একটা কমন জিনিস, কমন কনসেপ্ট, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। বাইনারি নাম্বার এগুলো আপনারা একটু কনভার্ট করেন, এগুলো আপনাদের ইয়ার পার্ট, সো এগুলো আমি আর বলতেছি না বিকজ এগুলো আপনারা জানেন, আইসিটির পার্ট। জ্যোতির্বিজ্ঞান সুপারনোভার পরবর্তী ধাপ কোনটি, এগুলো একটু মুখস্থ টাইপের জিনিস, দেখেন আমার নিজের এগুলো মনে থাকে না, নিউট্রন স্টার জাস্ট জেনে রাখা। কোন কণাকে ঈশ্বর কণা বলা হয়? অবশ্যই হিগস বোসন কণা। নীহারিকা গঠনকারীর প্রধান উপাদান সমূহ হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। সুপারনোভা ভর সৌরভরের 5 গুণ। সো আমরা একটা এমসিকিউ দিয়ে শুরু করতেছি। ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক কি? ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক আসলে গ্রহ, গ্যালাক্সি, উপগ্রহ, নক্ষত্র এগুলোর কোনোটাই না। যখন কোনো একটা মাস মানে কোনো একটা ভর, এই ভরটা হচ্ছে খুব বেড়ে যায় খুব অল্প রেডিয়াসের মধ্যে, তখন ওই অস্তিত্বটাই একটা হচ্ছে আপনার ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোলের সাথে মূলত হচ্ছে ঘটনা দিগন্তের সম্পর্ক। গ্রহ যদি খুব বেশি ভর হয় এবং হচ্ছে রেডিয়াসটা খুব অল্প হয়, গ্রহটাও ব্ল্যাক হোল হইতে পারে। একই কথা নক্ষত্রের জন্য হইতে পারে। সেটা শুধু নক্ষত্র বলাটা উচিত না, আপনাদের বইতে হয়তো নক্ষত্র দেওয়া আছে, নক্ষত্র ধরলাম আমরা।
এবার বলছে এবার আপনাদের কোশ্চেন হচ্ছে যে লেপটন কণার স্পিন হচ্ছে হাফ। তারপর আমাদেরকে বলছে পালসার হলো একটি নিউট্রন স্টার। দেন মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব, অবভিয়াসলি বিগ ব্যাং তত্ত্ব ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি। মহাবিশ্বের নিচের কোনটির পরিমাণ সবচেয়ে বেশি ডার্ক এনার্জি বস্তু। তারপর নক্ষত্রের ভর এত কেজি, মহাকর্ষ ধ্রুব এত, আলোর বেগ এত, নক্ষত্রের সোয়ার্জ স্কেল র্যাডিস কত মাথায় রাখবেন। মুক্তি বেগ যেটা যদি হয় সি, তখন 2gm ডিভাইডেড বাই আর। যদি মুক্তি বেগের জায়গায় সি বসান তাহলে যে ব্যাসার্ধ পাওয়া যাবে সেটা হচ্ছে আর এস। তাহলে এখান থেকে আর এস পাবেন হচ্ছে 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার। দেখেন 2 জানেন, জি তো আপনি জানেন, এম দেওয়া আছে, সি আলোর বেগ যদি বসান তাহলে এখান থেকে আপনি আর এস পাবেন 11.8 10⁻³ এই তো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কিছু দেখলাম সেগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 থার্মোডাইনামিক্স থেকে শুরু করে চ্যাপ্টার 11 অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত সব ধরনের এমসিকিউ ভাইয়ারা কাভার করার চেষ্টা করছি অল্পটুকু সময়ের মধ্যে, পরীক্ষার আগের রাতে যতটুকু সম্ভব আপনাদের দেখানো। এছাড়াও আরো অনেকগুলো এমসিকিউ ভাইয়া সুন্দর সুন্দর স্লাইডে তুলছি, বাট এতগুলো দেখাতে গেলে আপনাদের জন্য হচ্ছে টাইম বেশি লেগে যাবে। দ্যাটস ওয়াই এগুলো আপনাদের স্লাইডে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। স্লাইডে কোশ্চেনও থাকবে, অ্যান্সারও থাকবে। সো সলিউশন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, অ্যান্সার যেহেতু আছে এখান থেকে মিলাই নিতে পারবেন। আর আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের এই ফিজিক্স সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার অলরেডি আপনারা দিয়ে আসছেন। সো সেকেন্ড এই পরীক্ষার আগের রাতে আমরা এমসিকিউ গুলো দিলাম। এমসিকিউ গুলো এমন না যে ভাই এইটা করলেই আমি একদম হুবহু কমন পাবো, বাট এইটা একটা প্র্যাকটিসের জন্য, আপনার ওভারঅল ধারণার জন্য। ওভারঅল ধারণাটা যদি মাথায় থাকে, এখানে অলমোস্ট সব ধরনের সূত্র চলে আসছে, এগুলোর কনসেপ্ট দিয়ে আপনি চাইলে পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক সলভ করতে পারার কথা। আর অবশ্যই যেইটুকু এমসিকিউ আমরা লাস্টে দিয়ে করি নাই, আপনাদের জন্য দিয়ে দিছি নিজে করার জন্য, সময় পেলে সেটা করে যাবেন, তাহলে প্রিপারেশনটা আরো ভালো গোছানো হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আগামীকালকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। বিশ্বাস রাখবেন হৃদয়ে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।